শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে। এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। নির্বাচন নাকি সংস্কার, এরকম একটি বিতর্ক গণ অভ্যুত্থান উত্তর রাজনৈতিক অঙ্গনে বেশ জোরে সোরে চলছিল। ঠিক সেই সময়ে গত 16 ডিসেম্বর প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং তিনি এই বিষয়টিকে ব্যাখ্যা করেছেন এভাবে যে সংস্কারটি যদি ন্যূনতম সংস্কার হয় তাহলে 25 ডিসেম্বরের মধ্যে, আর যদি পূর্ণাঙ্গ সংস্কার হয় তাহলে 26-এর প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এই বক্তব্য থেকে মোটামুটি এটি স্পষ্ট যে সংস্কার এবং নির্বাচন দুটি সমান্তরালভাবেই চালিয়ে যেতে চাচ্ছে সরকার। এরকম একটি বাস্তবতায় গত 15 ফেব্রুয়ারি রাজনৈতিক দলগুলো প্রায় 27টি রাজনৈতিক দলের 100 জনের মতো রাজনীতিবিদদের নিয়ে জাতীয় ঐক্যমত কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে নির্বাচন প্রশ্নে এতদিন যেটি ছিল নির্বাচন নাকি সংস্কার কোনটি আগে, এখন স্থানীয় না জাতীয় কোন নির্বাচন আগে, এরকম একটি বিতর্ক আসছে। সঙ্গত কারণেই আমরাও আজকের আলোচ্য বিষয় রেখেছি জাতীয় নাকি স্থানীয়, কোনটা আগে, কোন নির্বাচন আগে। এই আলাপে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম এবং আমাদের সাথে রয়েছেন সিনিয়র সাংবাদিক এবং প্রধান সম্পাদক গ্লোবাল টেলিভিশন জনাব নাজমুল আশরাফ। আপনাদের দুজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়, কিন্তু তার আগে দিনের শিরোনামগুলো একটু দেখে আসি। তিস্তা পারে গণ পদযাত্রায় মানুষের ঢল, ভারতের কাছ থেকে 54টি নদীর পানির ন্যায্য হিস্সা আদায়ে আন্তর্জাতিক ফোরামে যাবার ঘোষণা তারেক রহমানের। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক বিতর্কে জড়াবে না ইসি, ভোটের সময় ডিসিদের উপর কোনো চাপ আসতে দেওয়া হবে না আশ্বস্ত করলেন সিসি। ফ্যাসিবাদ মুক্ত আওয়ামী লীগ নেতারা ক্ষমা চেয়ে ভোটে অংশ নিতে পারবেন জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত। জামায়াতে ইসলামীকে ফ্যাসিবাদের মতো চোখ রাঙিয়ে লাভ নেই, হুঁশিয়ারি দলটির আমিরের। শীর্ষ নেতাদের দ্রুত মুক্তি ও দলের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার দাবি। এবং খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে ছাত্রদল ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, গাড়ি ভাঙচুর, আহত অর্ধশতাধিক। আমরা শিরোনাম শুনছিলাম, এবারে মূল আলোচনায় যাব। প্রথমে শেখ রবিউল আলম, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের যে আজকের আলোচ্য বিষয়, আমরা জাতীয় না স্থানীয় কোন নির্বাচন আগে সেটি, এর পাশাপাশি অন্যান্য বিষয়গুলো নিয়েও আলাপ করব। আমরা এই আলাপ দিয়েই শুরু করি। কেন জাতীয় নির্বাচন আগে প্রয়োজন সেটি যদি একটু শুরু করেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ প্রিয় সহ আলোচক এবং এই মুহূর্তে এটিএন বাংলার সাথে যারা যুক্ত আছেন। জাতীয় নির্বাচনটা অবধারিত হয়েছে বিকজ আমাদের একটা গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে। কার্যত তারা নির্বাচিত সরকার নয়, তবে ছাত্র জনতা সব রাজনৈতিক দলের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন রয়েছে। এখন সংকটকালীন সরকারই তো অন্তর্বর্তীকালীন সরকার। সংকটটা কিসের? সেটা হচ্ছে রাষ্ট্রে জনগণ কর্তৃক নির্বাচিত একটা বৈধ সরকার নাই, এটাই সবচেয়ে বড় সংকট। তারপর যে কোনো রাষ্ট্রে তো সংকট আছে, অর্থনৈতিক সংকট থাকে, মিডিয়ার স্বাধীনতা নিয়ে সংকট থাকতে পারে, ধরেন আইন শৃঙ্খলার অবনতি থাকতে পারে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির সংস্কারের প্রয়োজন হতে পারে, এগুলি সংকট। কিন্তু সবচেয়ে বড় সংকট হচ্ছে জনগণ তার নির্বাচিত মানে একটা রাষ্ট্র ব্যবস্থাপনায় প্রত্যক্ষ অংশগ্রহণ করতে পারছে না, এটা একটা সবচেয়ে বড় সংকট। তো এই সংকটের থেকে উত্তরণের জন্য ভোটের ভিত্তিতে, জনরায়ের ভিত্তিতে একটা সরকার দরকার বাংলাদেশে। এখন যদি বলেন যে ভোটের উপযুক্ত পরিবেশ নাই, একমত। একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কিছু সংস্কারের প্রয়োজন আছে, সে বিষয়ে সব রাজনৈতিক দলে একমত হয়েছে এবং প্রয়োজনীয় সময়ও অন্তর্বর্তীকালীন সরকারকে দেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার কিছু ইনিশিয়েটিভ নিয়েছে,
সংস্কার প্রস্তাবনাগুলি কমিটি করেছে, তার কাছ থেকে প্রস্তাব নিয়েছে, রাজনৈতিক দলগুলির সাথে মত বিনিময় করে ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কারগুলি সম্পন্ন করে একটা গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করবে প্রথমত। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অমনোযোগ রয়েছে। আচ্ছা, আপনি আমাকে বলেন তো, পৃথিবীতে অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় সরকার নির্বাচন আয়োজন না করে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করেছে এরকম আছে কিনা পৃথিবীতে কোথাও দৃষ্টান্ত? আচ্ছা, সংবিধান কি বলছে? সংবিধানও বলছে সংকটকালীন সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার যখন রাষ্ট্রে অভ্যুত্থান হয় অথবা কোনো বৈধ সরকার যে কোনো কারণে না থাকে, তখন সেই কর্তৃপক্ষটা নির্বাচিত করবার জন্য অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে। সংবিধানও তাই বলেছে, এটা তাদের মূল দায়িত্ব। সেখানে আপনি মনোযোগ নেই, আমরা দেখতে পাচ্ছি। আবার আমরা এও দেখতে পাচ্ছি যে সংস্কারের নামে কালেক্ষেপণ চলছে। জাতীয় একটা নির্বাচনের আবহাওয়া তৈরি হচ্ছে, রাজনৈতিক দলগুলি উন্মুখ হয়ে আছে, দীর্ঘদিন তারা ভোট দিতে পারে না, 17 বছর কার্যত জনরায়ের ভিত্তিতে কোনো সরকার ছিল না। সে জায়গায় আপনি মনোযোগ না দিয়ে স্থানীয় সরকার নির্বাচন করতে চাচ্ছেন। দু একটা জায়গায় আমার কাছে এরকমও মনে হয়েছে, কেউ ব্যাখ্যা করতে চেয়েছেন যারা স্থানীয় সরকার নির্বাচনটা আগে চান, যে এটা একটা টেস্ট কেস, জাতীয় নির্বাচনের আগে একটা টেস্ট কেস করবেন। আচ্ছা, টেস্ট কেসের আগে আরেকটি বিষয় এখানে যুক্তি দেওয়া হচ্ছে যে স্থানীয় পর্যায়ে নাগরিকদের যে সুযোগ সুবিধা বিভিন্ন রকম যেগুলো তারা জনপ্রতিনিধির কাছে পায়, দীর্ঘদিন থেকে তো সেগুলো থেকে তারা বঞ্চিত। প্রশাসক নিয়োগ বা নাই যেখানে, সেই সব জায়গায় জন্ম নিবন্ধন বলি অন্যান্য আরও যেই সব সুযোগ সুবিধা সেখান থেকে পায়, সেই জায়গাগুলোতে তো তারা সেই সুবিধা পাচ্ছে না। না, আপনি দ্রুত জাতীয় নির্বাচনের আয়োজন করেন না, 3 মাসের মধ্যে করেন। আপনি যদি 6 মাস এই সমস্যাগুলি জনগণ মেনে নিতে পারে, তাহলে আর 3 মাস কেন মেনে নেবে না? আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, রাষ্ট্রে জনগণের নির্বাচিত সরকার নেই, এর চেয়ে বড় সংকটে আর জনগণকে আপনি কোথায় দেখবেন? আপনি ইতিমধ্যে তো প্রশাসক নিয়োগ করেছেন, ফাংশন তো করছে তো। এখন আপনি যদি স্থানীয় সরকার নির্বাচনকে বলেন টেস্ট কেস হিসাবে, 7,500 স্থানীয় সরকার নির্বাচন হবে এবং হাজার হাজার প্রার্থী, এত বড় একটা মেগা আয়োজন। আপনি রাষ্ট্র একটা বৈধ কর্তৃপক্ষ, আমি বলি নির্বাচিত কর্তৃপক্ষ ছাড়া এই ম্যান্ডেট বা এই কাজটা করার জন্য আপনি কিভাবে সমর্থন পেতে পারেন? আর এটার বৈধতাও কতটুকু হতে পারে? আর এটা আপনার করার দক্ষতা যোগ্যতাও কতটুকু থাকতে পারে? সেগুলিতে প্রশ্ন রয়েছে। আমি ধরে নিলাম এই স্থানীয় সরকার নির্বাচনটা হলো, তারপর জাতীয় সরকার নির্বাচন হলো, পরের স্থানীয় সরকার নির্বাচন কারা করবে? ওনাদেরকে আবার ডাকা হবে? তো কারা স্থানীয় সরকারের জন্য এত উদ্গ্রীব হচ্ছেন, সেই জায়গাটাকে বুঝতে হবে আপনাকে। অতএব আমরা বলছি, সংবিধান বলেন, মানুষের প্রত্যাশা বলেন, রাষ্ট্রে একটা বৈধ নির্বাচিত কর্তৃপক্ষ দরকার, যার জন্য মানুষ 17 বছর সংগ্রাম করেছে, ফ্যাসিবাদের অবসান হয়েছে, ভোটের ভিত্তিতে জনগণের রাষ্ট্র ব্যবস্থাপনার অংশ নেওয়াটা নিশ্চিত করা দরকার। স্থানীয় সরকার নির্বাচন যেটি আছে সেটি অবাধ করা যাবে, এবং অবাধ যাতে হয় সেভাবে আমরা নির্বাচন কমিশনকে প্রস্তুত করি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রস্তুত করি। নির্বাচিত হয়ে যে রাজনৈতিক দলটি ক্ষমতায় যাবে, সেই স্থানীয় সরকার নির্বাচন নিরপেক্ষ করতে বাধ্য হয়, সে চাপে রাখি অথবা ধরেন অঙ্গীকারে রাখি। আর সেটি যদি না হয়, ধরেন জামাত ইসলাম বলছে স্থানীয় সরকার নির্বাচন আগে হবে, তো জামাত ইসলাম তো বলছে যে আওয়ামী লীগের দিন শেষ, বিএনপি আর আওয়ামী লীগ একই ধারার রাজনীতিতে দোষী, তো ওনারা সবচেয়ে নাকি জনপ্রিয় রাজনৈতিক দল, সারা বাংলাদেশের মানুষ ওনাদের ক্ষমতা দেখতে চায়। তো জাতীয় নির্বাচনটা করে ক্ষমতায় এসে সুন্দরভাবে স্থানীয় নির্বাচনটা করুক না করছে না তো কেউ। আমি বলছি যে মানুষকে একটা জাতীয় নির্বাচন থেকে দূরে রেখে স্থানীয় সরকার নির্বাচনটা জরুরিভাবে যারা ভাবেন, তারা মনে হয় যে ক্ষমতা প্রলং করতে চান, অথবা জাতীয় নির্বাচন এবং নির্বাচন ব্যবস্থাপনায় অনির্বাচিতভাবে ক্ষমতায় থাকার একটা অভিলাষের মধ্যে আছেন। আর অথবা এমনও হতে পারে যারা এখনো রাজনৈতিকভাবে দৈন্যদশার মধ্যে আছেন, রাজনীতির শখ জেগেছে, প্রতিষ্ঠিত রাজনীতির প্রতি অনীহা, তারা নতুন রাজনৈতিক দল করে সময় ক্ষেপণ করে মানুষের কাছে গিয়ে নিজেদের একটু সমৃদ্ধ করে তারপর জাতীয় নির্বাচনে আসতে চান। এই মুহূর্তে জাতীয় নির্বাচনে জনসমর্থন পাওয়ার ক্ষেত্রে হয়তো জনপ্রিয়তা তলানিতে, এরকম মনে করতে পারেন। আমি বলছি যে যেভাবে ভাবুক তাতে দোষের কিছু নাই, কিন্তু একটা জায়গায় আমাদের একমত হতে হবে যে রাষ্ট্রে একটা নির্বাচিত বৈধ কর্তৃপক্ষ দরকার, এবং সেটা যদি আমরা একটা রক্তের বিনিময় না, শুধু জীবনের বিনিময়ে আমরা একটা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি, তাই তো? জাতীয় হিসেবে আমরা ঐক্যবদ্ধ আছি, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের কিন্তু প্রত্যাশাও অনেক, তাদের কিছু সীমাবদ্ধতাও আছে। আবার রাষ্ট্রে কিন্তু
ফ্যাসিবাদের অবসান হয়েছে ঠিকই, কিন্তু ফ্যাসিবাদের দোসররা রয়েছে, তাদের কূটকৌশল আছে, রিজিওনাল এবং ইন্টারন্যাশনালি তাদের দোসররা আছে। তো আমাদের এই ছোটোখাটো বিতর্কের কারণে যত জাতির বৃহত্তর অর্জন যাতে নষ্ট না হয়ে যায়, আমার মনে হয় সবাই সহনশীলতার প্রয়োজন। বাস্তবিকভাবে দলীয় স্বার্থে বিবেচনা না করে জাতীয় এবং দেশের স্বার্থে বিবেচনা করে যেটি করণীয় সে ব্যাপারে নির্বাচনকাল মানে অন্তর্বর্তীকালীন সরকার অগ্রণী ভূমিকা পালন করবে, এটাই হচ্ছে আমার। শেখ রবিউল আলম, আপনি যে বলছিলেন সংবিধানের কথা, কিন্তু বলা হচ্ছে যে বিপ্লব তো সংবিধান মেনে হয়নি। বিপ্লবী সরকার এটা না, সংবিধান মেনে বিপ্লব হয়নি, খুবই সুন্দর কথা যে বিপ্লব সংবিধান মানে না। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কেন সংবিধান মানে, সেটা মেনে কেন শপথ? বাংলাদেশে বিপ্লব হয়েছে কি বাংলাদেশের সংবিধান ছুঁড়ে ফেলার জন্য? বাংলাদেশে বিপ্লব হয়েছে ফ্যাসিবাদের অবসানের জন্য। বাংলাদেশের রাজনৈতিক বৈষম্যের বিরুদ্ধে হয়েছে, রাষ্ট্রীয় পর্যায়ে বৈষম্যের বিরুদ্ধে হয়েছে। সেই দাবি এক দফায় আসছে কি, যারা ফ্যাসিবাদ কায়েম করেছে, যারা বৈষম্য সৃষ্টি করেছে ভোটের রাজনীতিতে, কোঠার ব্যবস্থাপনায়, তার সবার বিরুদ্ধে অবসানের হয়েছে। কিন্তু তার মানে তো এই না ফ্যাসিবাদী অনির্বাচিতভাবে ধরেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তাদের পতন অনিবার্য হয়েছে নিশ্চয়ই আরেকজনরা অনির্বাচিতভাবে ক্ষমতায় থাকার জন্য না। তো যারা এখন অনির্বাচিত হয়ে ক্ষমতায় থাকার স্বাদ পেয়ে যদি ওটা প্রলং করতে চান, সেটার জন্য নিশ্চয়ই আপনার গণ অভ্যুত্থান হয়নি। তো যার ফলে আপনি যেটা বলছিলেন যে বিপ্লব সংবিধান মানে না, এটা যেমন ঠিক, যদি বিপ্লবী সরকার হয় তো সংবিধান মেনে তো শপথ নিয়েছেন, দেশ পরিচালনা করছেন, এখনো করছেন। সংবিধান কি স্থগিত হয়েছে? সংস্কারের প্রয়োজন হয়েছে। তো সংস্কারের প্রয়োজন তো গণঅভ্যুত্থানের পর হয়, সে ব্যাপারে তো আমরা একমত। এবং আমাদের এই সংস্কারের জন্য 31 দফা দিয়েছি। এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দল তো এর বাইরে কোনো সংস্কার আছে তা বলেনি। যদি বলেও থাকে আমরা সেটা অ্যাকোমোডেট করতেও প্রস্তুত। আমরা বলছি ভাই, জনগণের বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, সমৃদ্ধির বাংলাদেশ গড়তে চাই। অসঙ্গতি যেখানে আছে আসেন না, দিনের পর দিন বসি, একমত হই, তারপর সেই লক্ষ্যে আমরা সবাই একত্রে কাজ করি। কিন্তু আপনাকে যেভাবেই বলেন না কেন, আপনাকে তো রায় নিয়ে ক্ষমতায় যেতে হবে, জনরায়ের ভিত্তিতে সংস্কার করতে হবে। হ্যাঁ, কিছু সংস্কার অবধারিত হয়েছে আমাদের। গত 17 বছর আওয়ামী লীগ যেভাবে সংবিধানে পরিবর্তন করেছে, রাষ্ট্রযন্ত্রগুলি যেভাবে ব্যবহার করেছে, সংস্কার প্রসঙ্গে আসবো, সংস্কারের ব্যাপার তো আমাদের কোনো দ্বিমত নেই। না, সংস্কার প্রসঙ্গে আসবো। কিন্তু আরেকটি বিষয় আজকে যেটি বলেছেন স্থানীয় সরকার উপদেষ্টা, যে যারা নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রেও যে কাউন্সিলরদের কথাই প্রধানত বলেছেন। এই কথাটি আগেও বিভিন্ন নাগরিক কমিটির পক্ষ থেকে সম্ভবত বলা হয়েছিল যে কেউ যদি সরাসরি হত্যা, গুম, খুন বা কোনো ধরনের সেই ধরনের অপরাধের সাথে যুক্ত না থাকে, তাহলে সে ক্ষমা চেয়ে রাজনীতি করতে পারবে বা প্রার্থী হতে পারবে আওয়ামী লীগের যারা রয়েছেন। আচ্ছা, অপরাধ করেছে কি করেনি চিহ্নিত করবে কোন প্রক্রিয়াটা কি? এক, তারপর হচ্ছে যারা ফ্যাসিবাদী কায়েম করেছে, গণহত্যা করেছে, গুম খুন করেছে, অর্থ পাচার করেছে, গণতন্ত্র হত্যা করেছে, এই তো মূল অপরাধ। তো তাদের ক্ষমা চাইলে ক্ষমা করা হবে। ক্ষমাটা কে করবে? জাতি করবে নাকি মুষ্টিমেয় 10-12 জন ক্ষমার সিদ্ধান্ত নেবে? কে করবে ক্ষমা? অপরাধ করেছে জাতির কাছে, অপরাধ রাষ্ট্রীয় অপরাধ, ক্ষমা করার বৈধ কর্তৃপক্ষকে, সেটা আইনিভাবে ফেস করতে হবে। আর ঘটনা হচ্ছে যে একটা রাজনৈতিক দল ফ্যাসিবাদী কায়েম করে, রাষ্ট্রে প্রতিষ্ঠিত করে, গণহত্যা করে, ওই যেগুলি বললাম সেগুলি করে রাজনীতি করা যায়, নির্বাচন করা যায়, সেটা তো একটা মিনিমাম ট্রায়ালের প্রয়োজন আছে। এবং সেই ট্রায়ালের জন্য তো রাষ্ট্রের ইনস্টিটিউট আছে, বিচার বিভাগ আছে, তাই তো? আপনি তো ইচ্ছা করে নিজেও ক্ষমা করতে পারবেন না, আপনি তো সবই ক্ষমা করছেন আপনার মতো করে। আমি যদি বলি আপনি ক্ষমা করার কে? আপনি তো জাতির প্রতিনিধিত্ব করছেন না। হ্যাঁ, তারা রাজনীতিতে থাকবে কি থাকবে না, নির্বাচনে থাকবে কি থাকবে না, সে বিষয়ে ঐক্যমত হতেই পারে। কিন্তু যেভাবে উপদেষ্টারা বলেন, তাদের কাছে তো রাষ্ট্র এভাবে মানে জনস্বার্থ এবং জনগণের ক্ষোভ সব কিছু নিরসন করার দায়িত্ব তাদেরকে দিয়ে দেয়নি। এই জন্য আমি বলছি যে জনগণের নির্বাচিত কর্তৃপক্ষ লাগবে, কারণ জনগণের নির্বাচিত কর্তৃপক্ষই জনগণ এবং রাষ্ট্রের মধ্যে ব্রিজ তৈরি করে, সেতুবন্ধন তৈরি করে। সেটা ছাড়া সিলেক্টিভ কিছু লোক দিয়ে এই ধরনের জাতীয় সিদ্ধান্ত নেওয়া যাবে না, এবং তার পরিণতি এবং আপনার ফলাফল সুখকর হয় না। জি, আসবো আমি আবারও।
জনাব নাজমুল আশরাফ, শুনছিলেন আপনি যে আলোচনা করছিলাম জাতীয় না স্থানীয় কোন নির্বাচন আগে? জাতীয় স্থানীয় নিয়ে বিতর্ক বেশ কিছুদিন ধরে চলছে, আলোচনাও হচ্ছে। আমার সহ আলোচক শেখ রবিউল আলম কিন্তু এরই মধ্যে স্থানীয় নির্বাচন বা জাতীয় নির্বাচন কোনটা আগে হলে কার সুবিধা এর পক্ষে বিপক্ষে অনেক যুক্তি দিয়ে খেয়েছেন। এগুলো আমি রিপিট করছি না, কিন্তু একটা অভ্যুত্থান হয়েছে গণতন্ত্রহীনতার কারণে, ফ্যাসিবাদী স্বৈরাচারী শাসন ব্যবস্থার কারণে, এবং সেই অভ্যুত্থানের পরে তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন কি আসে যে দেশে গণতন্ত্র ছিল না, জনগণের শাসন ছিল না, সঠিকভাবে নির্বাচিত সরকার ছিল না, স্বৈর শাসন ছিল, ফ্যাসিবাদী শাসন ছিল। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে সেই সরকারের পতন ঘটেছে। তাহলে আপনি কি চান? আমি গণতন্ত্র চাই, আমি সঠিক নির্বাচন চাই, আমি সঠিক শাসন ব্যবস্থা চাই, আমি জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, জনগণের শাসন কায়েম করতে চাই। এগুলি তো হওয়ার কথা। তার মাঝখানে যুক্ত হয়েছে সংস্কার, ঠিক আছে, সেটি নিয়েও দীর্ঘ প্রক্রিয়া চলছে, আলোচনা চলছে যে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে কিছু সংস্কার করলে পরে আমরা ভালো গণতন্ত্র পাব। মানে ফ্যাসিবাদ মুক্ত হয়েছি আমরা, আমরা গণতন্ত্রে ফিরে যেতে চাই, সেই গণতন্ত্রটা যাতে সঠিক হয়, উন্নত হয়, ভালো হয়, সেই জন্য কিছু সংস্কার, সেটি নিয়ে ঐক্যমত আছে, মতবিরোধ নাই। এখন জাতীয় নির্বাচন আগে হবে না স্থানীয় নির্বাচন আগে হবে? 25 সালের ডিসেম্বরের মধ্যে হবে না 26 সালের জুনের মধ্যে হবে? এগুলোর পক্ষ বিপক্ষ আমরা দেখছি। এখন পর্যন্ত মোটা দাগে বললে জামাতে ইসলামী এবং বৈষম্য বিরোধী ছাত্ররা যারা নতুন দল করতে যাচ্ছে তারা বলছে স্থানীয় নির্বাচন আগে, এবং ডিসেম্বরের মধ্যে না জুনের 26 সালের মধ্যে। বিএনপি সহ বেশিরভাগ দল বলছে ডিসেম্বরের মধ্যে এবং জাতীয় নির্বাচন। তো ফলে আপনি যদি জাতীয় স্থানীয় সরকার নির্বাচন আগে চাচ্ছে গণ অধিকার, আচ্ছা আরো হয়তো কিছু আছে, আমি বেশিরভাগ বলেছি, বিএনপি সহ বেশিরভাগ দল যাদের সাথে আপনার জাতীয় ঐক্যমত্য কমিশন বৈঠক শুরু করেছে, এক দফা হয়েছে, আরো হবে, এবং জাতীয় ঐক্যমত্য কমিশন আগামী 6 মাস এগুলো নিষ্পত্তি করবে। সংস্কার, নির্বাচন, নির্বাচনের সময়, স্থানীয় নির্বাচন, জাতীয় নির্বাচন, সংস্কারে কোনগুলোর ব্যাপারে ঐক্যমত্য হবে, কোনগুলো কিভাবে বাস্তবায়ন হবে, কতটুকু নির্বাচনের আগে, কতটুকু নির্বাচনের পরে, সংসদ ছাড়া কোনগুলো সংস্কার করা যায়, সংসদ লাগবে সেই সংস্কারগুলোকে আলাদা করা। এরই মধ্যে প্রধান উপদেষ্টা আরেকটা কথা বলেছেন যে সংস্কার বাস্তবায়ন করবে রাজনীতিবিদরা, রাজনৈতিক দলগুলো। সেক্ষেত্রে যেগুলো রাজনীতিবিদদের, রাজনৈতিক দলগুলোর সম্মতি নিয়ে সরকার তার নির্বাহী আদেশের মাধ্যমে নির্বাচনের আগেই সংস্কার করতে পারে, সেগুলো করে ফেলতে পারে। আইন উপদেষ্টা এর মধ্যে এই কথাটা বলেছেনও, এটাও যুক্তি। আর যেগুলোর জন্য আমার সংসদ লাগবে, নির্বাচিত সরকার লাগবে, প্রতিনিধিত্ব লাগবে, জনগণের ক্ষমতায়ন লাগবে, সেগুলো আমি নির্বাচনের পরে জাতীয় সংসদে করব। সংস্কারে তাহলে কিছু আগে এবং কিছু পরে। স্থানীয় আগে না পরে, এই সুবিধা অসুবিধার দুটো দিক তিনি বলেছেন। আমি শুধু একটা কথা বলি, আমরা যদি অভ্যুত্থানের পরে সত্যিকার অর্থেই সুশাসন, ন্যায় বিচার, আইনের শাসন, গণতান্ত্রিক শাসন, জনগণের অধিকার, জনগণের শাসন, জনগণের ক্ষমতায়ন, এবং তার মধ্য দিয়ে আরও বেটার বাংলাদেশ, আগের চেয়ে ভালো বাংলাদেশ চাই, তাহলে জাতীয় নির্বাচনের প্রশ্নটাই প্রথমে আসে। আমি স্থানীয় নির্বাচনের মাধ্যমে কি এই যে যা যা কিছু লক্ষ্য বললাম এগুলো অর্জন করা সম্ভব? এগুলো অর্জন করতে গেলে জাতীয় নির্বাচন লাগবে, এবং জাতীয় নির্বাচনকে যদি আপনি বৃহত্তর পরিসর ধরেন, বড় ছাতা ধরেন, তার অধীনে আপনি সব কিছু ফেলে দিতে পারেন। স্থানীয় সরকার, স্থানীয় সরকারের নির্বাচন, স্থানীয় সরকারের কর্তৃত্ব, স্থানীয় সরকারের মাধ্যমে জনগণের সেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়া, এই বিষয়গুলো এর অধীনে আসবে। একইভাবে বিচার বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ, সরকারের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে শুরু করে সংস্থা, কর্তৃপক্ষ, বাহিনী, যা কিছু সংস্কার বলছি সব কিছু কিন্তু ওই জাতীয় নির্বাচনের মাধ্যমে, জনগণের ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে সেটি করতে হবে। তার জন্য জাতীয় সংসদ নির্বাচন দরকার, এটা স্বাভাবিক। যারা আগে চান স্থানীয় নির্বাচন, এটার উত্তর সবাই জানে এখন, যে যাদের আসলে যথেষ্ট প্রস্তুতি নেই জাতীয় নির্বাচনের জন্য, অথবা এই মুহূর্তে জাতীয় নির্বাচন হলে ফলাফল কেমন হবে তারা বুঝতে পারছেন, তারাই চায় যে জাতীয় নির্বাচনটাকে যত বেশি পেছানো যায়। এই ডিসেম্বর 25 আর জুন 26, এটা প্রধান উপদেষ্টার দেওয়া দুটি ডেডলাইন। কম সংস্কার হলে ডিসেম্বর, বেশি সংস্কার হলে জুন। এখন বিএনপির দাবি হচ্ছে এই ডিসেম্বর 25 মধ্যে। আরও অনেক দল তাদের পক্ষে আছে, কিছু বিপক্ষে আছে। এখন ডিসেম্বরের মধ্যে যে জাতীয় নির্বাচন করা সম্ভব, এই প্রত্যাশার কথা প্রধান উপদেষ্টা কিন্তু এরই মধ্যে একাধিকবার দেশে বিদেশে বলেছেন।
বিভিন্ন সাক্ষাৎকারে, বিভিন্ন বক্তব্যে তিনি তার প্রত্যাশার কথা বলেছেন, তার মানে তার বিরোধিতা নাই। নির্বাচন কমিশন একাধিকবার বলেছে যে তারা ডিসেম্বরে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত এবং তারা সেইভাবে লক্ষ্য করে আগাচ্ছে। আবার এটাও বলেছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে, যদি সরকার বা সবাই সিদ্ধান্ত নেয় স্থানীয় নির্বাচন আগে আমরা সেটাও করব। তার মানে তাদের সব রকমেরই আছে, সব রকমের প্রস্তুতি, দুটো নির্বাচনের জন্য তারা প্রস্তুত। তাহলে নির্বাচন কমিশনের কোনো সমস্যা নাই, সরকারের কোনো সমস্যা নাই, বিএনপি সহ অধিকাংশ দলের কোনো সমস্যা নাই। সমস্যা তাহলে জামাত এবং নতুন যে দল হতে যাচ্ছে মূলত তাদের। তাহলে তাদের ওই প্রশ্ন আসে যে দেরিতে হলে আমার সুবিধা, আমি আরও গোছাতে পারবো, আরও বেশি শক্তি সামর্থ্য অর্জন করতে পারবো, আরও ভালো ফলাফল করতে পারবো। এটা হলো আমি একদম ইতিবাচকভাবে দেখছি। এটা ভাবতেই পারে প্রত্যেকটা দল, প্রত্যেকটা ব্যক্তি সেটাই চাইবে যেটা তার স্বার্থে যায়। সো নতুন দল এখনও জন্ম নেয় নাই, খুব শীঘ্রই জন্ম নেবে। নতুন জন্ম নিতে যাওয়া একটি দল, তারা তো ভাববে যে আমি যত বড় হব, যত শক্তি সামর্থ্য বাড়বে, সমর্থন বাড়বে, জনগণের কাছে পৌঁছাতে পারবো এবং আমার রাজনীতিটাকে সারা দেশে ছড়িয়ে দিতে পারবো, ততই আমি ভালো ফল করব। নির্বাচন করতে গেলে তো সেই সুযোগটা আরো পাওয়া যায়, এখন স্থানীয় সরকারের দ্বারে দ্বারে যাওয়া যায়। স্থানীয় সরকারের মাধ্যমে সেটা হতে পারে, সেটা একটা স্থানীয় পর্যায়ের ক্ষমতায়ন, রাষ্ট্রীয় পর্যায়ের না। এখন এটা একটা টেস্ট কেস, যেটা রবিউল বললেন। হ্যাঁ, টেস্ট কেস কাদের জন্য? যারা নতুন আসছেন তাদের অবস্থানটা কি এটা বোঝার জন্য একটা টেস্ট কেস। যারা ভাবছে এখন আগের চেয়ে আমি অনেক বেশি বড় হয়ে গেছি, যেমন জামাতে ইসলামী, তারা নিজেদেরকে অনেক বড় দল ভাবছে, বিএনপির প্রতিপক্ষ না। অনেক ক্ষেত্রে মনে হয় যে তারা বিএনপিকেও হারিয়ে দেবে আর কি। হ্যাঁ, সেটা নির্বাচন আসলে দেখা যাবে। তারাও ভাবছে যে আমরা তো অনেক বড় হয়ে গেছি আগের চেয়ে, তাহলে কত বড় হলাম সেটার একটা পরিমাপ হবে স্থানীয় সরকার নির্বাচনে। তৃতীয়ত আরেকটা বিষয় হচ্ছে যে স্থানীয় সরকার হচ্ছে আমার ভিত্তি, আমি আমার ফাউন্ডেশন তৈরি করলাম, এটার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আস্তে আস্তে বড় হব, উঁচুতে যাব। এবং স্থানীয় সরকার যদি আমার নিয়ন্ত্রণে থাকে, সারা দেশে ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন এবং পৌরসভা, মিউনিসিপ্যাল কর্পোরেশন, এতগুলো টায়ারের, 5টা টায়ারের 7,500 নির্বাচন, চারটিখানি কথা না করতে কত সময় লাগবে? আপনি ওই সময় পর্যন্ত আপনি অপেক্ষা করবেন? আপনি যদি 5 ধাপের স্থানীয় সরকার নির্বাচন করেন এতগুলো আপনার প্রতিষ্ঠানের, সেটা তো অনেক দিন লাগবে। তাহলে এটা একটা বড় সময় আপনার ক্ষেপণ হবে। আবার আমরা ঐতিহাসিকভাবে দেখে আসছি, যে কোনো সরকারের অধীনেই হোক, স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে হাঙ্গামাটা বেশি হয়, মারামারি সহিংসতা অনেক বেশি হয় এবং স্থানীয় পর্যায়ে মানুষের সম্পৃক্ততা অনেক বেশি হয়। ভোট দিতেও আগ্রহী হয়, মারামারি করতেও আগ্রহী হয়, প্রতিদ্বন্দ্বিতা করতেও আগ্রহী হয়, প্রার্থী অনেক বেশি থাকে। ফলে স্থানীয় পর্যায়ে নির্বাচন করার মতো বাস্তবতা এখন আছে কিনা, এই সরকার গত 6 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় যেটুকু কি বলবো ব্যর্থতা দেখিয়েছে, সাফল্যের চেয়ে ব্যর্থতা বেশি, সেই বাস্তবতায় স্থানীয় সরকার নির্বাচন ঘোষণা করলে যেই পরিস্থিতি সারা বাংলাদেশে হবে আনাচে কানাচে, সেটিকে সামাল দেয়া, মোকাবেলা করার সামর্থ্য সরকার আছে কিনা, চরম একটা বিশৃঙ্খলা হবে। এটি হবে যারা এখন ক্রিয়াশীল রাজনৈতিক দল বা রাজনীতির বাইরে যেসব ব্যক্তিরা নির্বাচন করতে যাবেন তাদের কথা বলছি। এর বাইরে যারা পরাজিত শক্তি, যারা এখন রাজনীতি করতে পারছে না, যাদের বিপক্ষে অভ্যুত্থানকারী সকল শক্তি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দল, সেই দলগুলোর যারা শীর্ষ নেতা, বড় নেতা বা দলীয়ভাবে তারা অনেক কিছু করতে পারছে না, করবে না। স্থানীয় সরকারের সময় তাদের তো সেই পরিচয় লাগবে না, তারাও তো সক্রিয় হবে, তারাও ঢুকবে। তারা যতটা না রাজনীতির জন্য ঢুকবে, নির্বাচনের জন্য ঢুকবে, তার চেয়ে বেশি হাঙ্গামা করার জন্য তো ঢুকতে পারে, এই আশঙ্কা অনেকের আছে। ফলে সব কিছু মিলিয়ে স্থানীয় সরকার নির্বাচন আগে দিলে পরে পরিস্থিতি যা দাঁড়াবে, সেটা জাতীয় নির্বাচনের জন্য কতটা সহায়ক হবে, সরকার কতটা সামাল দিতে পারবে এবং এর ফলে সামগ্রিকভাবে দেশের রাজনৈতিক পরিস্থিতি কোথায় যাবে সেটি নিয়ে কিন্তু আশঙ্কা আছে। জি, আর আরেকটি বিষয় যেটি আমি বলছিলাম, স্থানীয় সরকার উপদেষ্টা যেটি বলছেন যে যারা অংশগ্রহণ করতে চায় আওয়ামী লীগের, তা যারা সরাসরি কোনো অপরাধের সাথে যুক্ত ছিল না, কম আছে, এই বিষয়টি কি? আমি এটাকে ইতিবাচকভাবে দেখি। এই কারণে, যেমন ধরেন অভ্যুত্থানের পর থেকে বিশেষ করে অভ্যুত্থানকারী শক্তি, জাতীয় নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং যারা বড় বড় সমন্বয়ক, আবার অনেক সারা দেশে অনেক সমন্বয়ক তাদের আছে, আবার সমন্বয়কের নামে অনেক রকমের অপকর্ম দেখছি। মানে সমন্বয়ক এখন একটা ভীতিকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সবাই যে জেনুইন সমন্বয়ক তা না, অনেক ভুয়া সমন্বয়ক অনেক কাজ করছে, আবার অনেক জেনুইন সমন্বয়কের নেতৃত্বে অনেক অপকর্ম হচ্ছে, হামলা, ভাঙচুর, বাড়িঘর তছনছ, লুটপাট, আরও অনেক কিছু আমরা দেখছি। সেই কাজগুলোর করার প্রেক্ষিতে হয়তো এই অভ্যুত্থানকারী শক্তি, সমন্বয়ক, বৈষম্য বিরোধীদের অনেক বদনাম হচ্ছে, কিন্তু তার ব্যাপারে তারা নিজেরা কতটা সংশোধিত হচ্ছে বা সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে, এটা যেমন আমরা দেখছি না,
একইভাবে সরকার, যার কাছে সবাই সমান, সকল নাগরিক, সকল দল, সকল সংগঠন, সকল ব্যক্তি সমান, তারাও এইসব অন্যায় বা বেআইনি কাজের ক্ষেত্রে কোনো রকমের হস্তক্ষেপ করছে না, ব্যবস্থা নিচ্ছে না। ঘোষণা দিয়ে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন যখন ভাঙচুর, লুটপাট, অরাজকতা তৈরি করা হয়, তখনও সরকার নির্বিকার থাকে, পরেও ব্যবস্থা নেওয়া হয় না। যদি হামলাকারীরা কোথাও আক্রান্ত হয় তখন আবার ঝাঁপিয়ে পড়ে। এই রকম আপনার পক্ষপাতমূলক ভূমিকা যদি সরকার নেয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন বাহিনী যারা আছে, তাহলে নির্বাচনের সময় সবার জন্য ওই যে লেভেল প্লেইং ফিল্ডের কথা আমরা বলি, সবাই সমান সুযোগ পাবে, সবার জন্য মাঠ সমতল হবে, এবং তাতে করে কারোর প্রতি সরকার, প্রশাসন, বাহিনী পক্ষপাত করবে না, কারোর প্রতি বিরূপ হবে না। এটা তো আমরা এখনো বিশ্বাস করতে পারছি না, কারণ সরকার এবং সরকারের বিভিন্ন বাহিনীর যে ভূমিকা সবার ক্ষেত্রে আমরা সমান দেখছি না। আজকে নিশ্চয় আপনি সেই আলোচনা আসবেন, তখন বলবো আপনার কুয়েটের কাহিনী। তার আগে শেষ করি যে আমি আসিফ মাহমুদের এই বক্তব্যটাকে সমর্থন করি, এই কারণে যারা পরাজিত হয়েছে 5ই আগস্টের গণঅভ্যুত্থানে, যেই দল বা জোট বা তাদের সহযোগী, যেই মানুষগুলো গুম, খুন, অত্যাচার, নির্যাতন থেকে শুরু করে, উনি এর মধ্যে লিস্ট দিয়ে ফেলেছেন, গণতন্ত্র হত্যা, মানবাধিকার লঙ্ঘন থেকে শুরু করে যা যা অপরাধ 16 বছরে হয়েছে, ওই কাজগুলো যারা করেছেন তাদের প্রত্যেকের বিচার হয়ে সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। কিন্তু ওই দলগুলোর বা ওই জোটগুলোর সবাই কি এই কাজ করেছে? তৃণমূল পর্যায়ে বা বিভিন্ন পর্যায়ে তাদের যারা নেতা, কর্মী, সমর্থক, শুভানুদ্দায়ী, সহানুভূতিশীল লোক আছেন, সবাইকে ওই কাজ করেছে। ফলে ওই রাজনীতির পক্ষে থাকার কারণে আপনি যে কাউকে শাস্তি দেবেন, যে কাউকে আপনি নিষিদ্ধ করবেন, তাদের উপরে হামলে পড়বেন, তাদেরকে নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার, আইনি অধিকার, রাজনৈতিক অধিকার, নির্বাচনী অধিকার দেবেন না, এটা তো হয় না। তো সেই জায়গায় আমি বলছি, আসিফ মাহমুদের কথাটার সাথে একমত, যারা এসব অপরাধের সাথে জড়িত না তারা রাজনীতি করতে পারে। হ্যাঁ, তিনি একটা শর্তযুক্ত করেছেন, তাদেরকে ক্ষমা চাইতে হবে। এখন তারা যদি অপরাধ না করে থাকে, তারা কেন ক্ষমা চাইবে? যারা অপরাধ করেছে তারা ক্ষমা চাইবে, তাদের বিচারও হবে। যারা পলাতক আছে, বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে, তার কথার মধ্যে একটা মানে কি বলে কন্ট্রাডিকশন আছে, যে তিনি বলছেন যে যারা এসব অপরাধের সাথে জড়িত না তারা মাফ চেয়ে রাজনীতি করতে, নির্বাচন করতে পারবে। তো অপরাধ যদি না করে থাকে তারা কেন মাফ চাইবে? তবু আমি বলবো এটা ইতিবাচক বক্তব্য, যে যারা কোনো রকমের অপরাধের সাথে যুক্ত না, শুধুমাত্র রাজনৈতিক বিশ্বাসের কারণে ওই দলের পক্ষে ছিলেন বা আছেন বা থাকবেন, তাদেরকে আপনি কেন বঞ্চিত করবেন? কোনো আইনে করতে পারেন না, তাদেরকে নিষিদ্ধও করেন নাই। ফলে তাদেরকে নির্বাচন করতে দেওয়ার অধিকার দেওয়া উচিত। আমি আসিফ মাহমুদের এই বক্তব্য সমর্থন করি। জি, আসবো আমি আবারও। জি, নির্বাচন প্রসঙ্গে যেটি সংস্কারের ব্যাপার রয়েছে, সেই জায়গাতে আজকে যে ডিসি সম্মেলন হলো, সেখানে আপনি জানেন শেখ রবিউল আলম ডিসির একটি বড় দায়িত্ব পালন করে, তারা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করে। সংস্কারের প্রসঙ্গ যখনই বলা হচ্ছে নির্বাচন নিয়ে, তখন এটি বলা হচ্ছে যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং জনমতের প্রতিফলন ঘটে এরকম একটা নির্বাচন আমরা প্রত্যাশা করছি, এবং দীর্ঘ 17 বছরের যে জাতির ভেতর যেটির আকাঙ্ক্ষা, সেই নির্বাচন যদি আমরা পেতে চাই, তাহলে বিগত ফ্যাসিস্ট সরকারের নিয়োগকৃত যারা রয়েছে তারা প্রশাসনের বিভিন্ন জায়গায় রয়েছে, সেই জায়গায় যারা নির্বাচন কন্ডাক্ট করবে, রিটার্নিং অফিসার, পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার, যারা সেখানে যদি তাদের লোক সেভাবে থেকে যায়, তাহলে কি সেটি সম্ভব কিনা? আর এই যে ডিসি যারা রয়েছে তারাই কতটা নিউট্রালি অ্যাক্ট করতে পারবে? যদিও উপদেষ্টারা বলছেন যে যেহেতু রাজনৈতিক সরকার নেই, সুতরাং তারা নিরপেক্ষ ভূমিকাই পালন করতে পারবে না। আপনি কি মনে করেন? না, আমি রাজনৈতিক সরকার নেই, রাজনৈতিক সরকার না হলেও অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ একটা নির্বাচন করতে চায়, প্রশাসনের কর্মকর্তারা সহায়ক হবে, সহযোগিতা করবে, অথবা তারা সহযোগিতা করতে বাধ্য হবে। কারণ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হয়েছে। প্রশাসন কখনো দলীয় আদর্শে কম বেশি অনুগত মুক্ত ছিল না বাংলাদেশে। আচ্ছা, এটা ঠিক 17 বছরে আওয়ামী লীগ দলীয়করণ যেভাবে করেছে, সিংহভাগ প্রশাসনের কর্মকর্তারা আওয়ামী আদর্শে বিশ্বাস করে, ধরে নিচ্ছি আমি। তারপরও প্রশাসনে যারা আছে, যারা স্বচ্ছ, দক্ষতা আছে, যোগ্যতা আছে এবং জাতির প্রতি কমিটমেন্ট আছে, এরকম কিছু অফিসার তো আমাদের আছে। তাদেরকে বাছাই করে যদি আপনি এই নির্বাচন ব্যবস্থাপনায় দায়িত্ব দেন, আমার মনে হয় যে এই প্রশাসন দিয়ে নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব। কারণ আপনি প্রশাসনের এই 90% বা 80% যারা আওয়ামী আদর্শের বা আওয়ামী লীগের সুবিধাভোগী হয়ে নিয়োগ পেয়েছেন বা পদোন্নতি পেয়েছেন, তাদের রাতারাতি আপনি প্রশাসন থেকে বের করে দিয়ে এই ঘাটতি পূরণ করবেন সে সুযোগ নাই। কিন্তু নিরপেক্ষ অফিসার, যোগ্য অফিসারকে বাছাই করে নির্বাচনের কালীন দায়িত্ব দিয়ে করা সম্ভব। রাজনৈতিক দলগুলো কি সে ব্যাপারে সহায়তা করছে? না, বাংলাদেশের ইতিহাসে যেটা প্রমাণিত যে
দল নিরপেক্ষ সরকারের অধীনে ভালো নির্বাচন করা গেছে, 91, 96, 2001, 2008 হয়েছে না, সেটি আপনি নিজেই বললেন যে গত 17 বছরের গ্যাপ, আর এর আগে তো 5 বছর গ্যাপ ছিল, সুতরাং সেখানে নিয়োগ যে পরিমাণ করা গেছে 17 বছরে তো নিয়োগ রন্ধ্রে রন্ধ্রে হয়েছে। না, আমি তো আমার ব্যাখ্যায় বলেছি সম্ভব। এখনো দেশে সৎ অফিসার আছে, দল নিরপেক্ষ অফিসার আছে, দলের থেকে নিয়োগ পেয়েছে বিদায় ওই দলের ট্যাবলেট এমন খেয়েছে যে মানে এখনো পর্যন্ত সেটাকে প্রতিষ্ঠিত করতে হবে এরকমই লোকের সংখ্যা, পরিবেশ পরিস্থিতির কারণে সেটি তারা হয়তো কোনো কোনো সময় নিরপেক্ষ থাকতে পারেনি। কারণ একটা সরকারের সিদ্ধান্তের বাইরে একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে নিরপেক্ষ থেকে প্রশাসনের দায়িত্ব পালন করার সুযোগ নেই। প্রশাসন তো একটা চেইন অফ কমান্ডে চলে। আমি বিশ্বাস করি যে এখান থেকে সম্ভব। ভাই একটা কথা বলছিলেন, ওকে আমি একটা বাক্যই বলবো। উনি বলছিলেন যে যারা অপরাধ করেনি তারা ক্ষমা চাইলে তাদেরকে নির্বাচনে আসতে দেওয়া যেতে পারে। নির্বাচনটা কেন আপনি এভাবে বলেন না? আগে এটা করেন না যে যারা অপরাধ করেনি, হয়তো আমি আদর্শে মাত্র বিশ্বাস করেছে শব্দটা আমি বললাম, তারা ভিক্টিমাইজ হবে না সেটাকে নিশ্চিত করেন। সেটা তো নিশ্চিত করছেন না। ঢালাওভাবে অভিযোগ আছে, মামলা হচ্ছে, বাদীও চেনে না জানে না, মামলা হচ্ছে। আপনি চিহ্নিত করছেন না কারা অপরাধী, যারা অপরাধী গ্রেপ্তার করছেন না, আইনের আওতায় আনছেন না, ঢালাওভাবে তকমা দেওয়া অব্যাহত রেখে বলবেন যারা অপরাধী না তারা নির্বাচন করতে পারবে। কিভাবে নির্বাচন করতে পারবে? আপনার দলে যোগ দিলে? এই যে মানসিকতা এবং এই যে বক্তব্য, এইটাতে প্রমাণিত হচ্ছে যে আমরা কিন্তু দেখেন মানে কে কিভাবে নেবে জানি না, একটা জাতীয় ঐক্যমত আমাদের মধ্যে তৈরি হয়েছে। আমরা রাষ্ট্র নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে কিন্তু একবার ঐক্যমত, সবাই সাফার করেছি, ছাত্ররা জীবন দিয়েছে, আমরা তো 17 বছর ধরে জীবন দিয়েছি, গুম খুনের আনথরাইজ কিলিংয়ের শিকার হয়েছি, লক্ষ লক্ষ মামলা, লক্ষ লক্ষ আসামি। উদ্দেশ্য তো এক, শুরুটা আমরা করেছি 17 বছর ধরে, সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে তার পরিসমাপ্তিটা হয়েছে। তো সে জায়গায় আবার হীন রাজনীতি করতে গিয়ে এই বৃহত্তর স্বার্থ যেন নষ্ট না হয়ে যায়। এই জন্য আমি বলছি যে আপনি যদি মনে করেন যে আওয়ামী লীগের সবাই দোষী না, তো যারা দোষী না তো তাদের মধ্যে এই মিথ্যা গায়েবী ভিত্তিহীন মামলাটা না হলেই তো হয়ে যায়, তাহলে তো আপনি তাকে দোষী বলতে পারছেন না, তার ক্ষমা চাওয়া লাগছে না। আচ্ছা, সে এক টার্মের জন্য তার রাজনৈতিক দল যদি নির্বাচন করতে না পারে কোনো কারণে, আমি বলছি ধরে নিচ্ছি আমি, তাতেও তো মহাভারত অশুদ্ধ হচ্ছে না। আমরা তো 17 বছরে নির্বাচন করতে পারিনি, মানুষ 17 বছর ভোট দিতে পারিনি, বলছি এরকম যদি হয় তাহলে মহাভারত অশুদ্ধ হচ্ছে না, তাই না? আওয়ামী লীগ বলেছে না যে অধিকাংশ রাজনৈতিক দল অংশ নিয়েছে, বিএনপি বা অন্য জামাত এরা কারা অংশ না নিলে সমস্যা কি? তো ধরেন একটা টার্মের জন্য যদি এরকম হয় জাতির বৃহত্তর স্বার্থ বিবেচনা করে, কারণ যে ফ্যাসিবাদী মানে ব্যবস্থা আওয়ামী লীগ কায়েম করেছিল, যে গণহত্যা করেছে, সে ন্যূনতম ধরেন রাজনৈতিক দল হিসাবে সাজার আওতায় আসবে না, সতর্ক হবে না, সাপার করবে না, সমহিমায় রাজনীতি আসবে, তো সেটার জন্য তো মানুষ জীবন দেয়নি। তো এটা উপদেষ্টাদেরকে বুঝতে হবে। মানে আমার কাছে কেন যেন মনে হয় ক্ষমতাটা পেলেই মানে 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 যা ইচ্ছা তাই বলা যায়, যেভাবে ইচ্ছা ভাবা যায়। আপনার তো ভাবনার মধ্যে তো জাতীয় স্বার্থ দেখছি না, আমি পরিচ্ছন্ন রাজনীতি দেখছি না। আপনি রাজনীতি হস্তক্ষেপ করছেন, আমার বলেন আমরা রাজনৈতিক দল না, আমরা বৈষম্য বিরোধী আন্দোলন। তো এইটা কি? আপনি রাজনীতি খবরদারি করবেন, রাজনীতি নাক গালাবেন, অন্যকে শুদ্ধ করতে চাইবেন, আবার ধরেন প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলের সাথে সংলাপ করছে সেখানেও থাকবেন, দলের নাম চূড়ান্ত করেন নাই, ঘোষণাপত্র দেন নাই, মূলনীতি দেন নাই, রাজনীতি হস্তক্ষেপও করছেন এবং আপনার মতো করে রাজনীতি চাইছেন, কর্তৃত্ব করছেন। সেটার জন্য কি মানুষ জীবন দিয়েছে? আর সেটার জন্য কি আমরা একমত হয়েছি? হ্যাঁ, আমাদের কিছু কিছু বিষয়ে আমরা একমত হয়েছি। আপনি রাজনীতি করতে চান, ভেরি গুড, আমরা মোস্ট ওয়েলকাম বলেছি। আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি, সব মতের মানুষ, সব রাষ্ট্র দর্শনের রাজনীতি বাংলাদেশে থাকবে, এটাই সৌন্দর্য। কিন্তু আপনাকে তো রাজনীতিতে আসতে হবে, আপনি ক্ষমতায়ও থাকবেন, আবার রাজনীতি করতেও চাইবেন, আবার ক্ষমতার ওখানে প্রভাব রাখতে চাইবেন, আপনার মতো করে দেশ চালাতেও চাইবেন, আপনার মতো কোন নির্বাচন আগে হবে না হবে রাজনৈতিক দল করে না করেই আপনি মতামত দিতে থাকবেন। এগুলি সুখকর হয় না, এগুলি হয় কি আপনি বৃহত্তর স্বার্থ নষ্ট হয় এবং কোনো কোনো সময় এই ভুল বুঝাবুঝির কারণে জাতির অর্জন কিন্তু ব্যর্থ হয়ে যেতে পারে। এই জায়গায় আমি কাছে মনে করি মানে সংযত হওয়া যোগ্য। দেখেন, আপনি মব সৃষ্টি হয়েছে, যখন আপনি মারছেন তখন বলছেন এই তৌহিদ ও জনতা, আবার যখন আপনি কোনো কারণে মারতে গিয়ে মার খাচ্ছেন তখন আপনি বলছেন সাধারণ ছাত্র সমাজ, আবার যখন আপনি গেইন নিতে চাচ্ছেন মাস্টার মাইন্ড,
মানে আপনার জন্য সব। আর অন্য রাজনৈতিক দল যারা স্যাক্রিফাইস করছে, হ্যাঁ আওয়ামী লীগের পতন হয়েছে আদর্শের, এবং সেটার বিচার তো জনগণের আদালতে হয়েছে, নিকৃষ্টতম পতন হয়েছে। তার মানে অন্য রাজনৈতিক দল খারাপ, সব রাজনৈতিক দলের প্রতি অনীহা, তাই না, বীতশ্রদ্ধা। একটা রাজনৈতিক দল তো আরেকটা রাজনৈতিক দলের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। আর সেটি যদি না হয় তাহলে আওয়ামী লীগের অপরাধ তো ওইটাই ছিল, সে অন্য রাজনৈতিক দল নিধন করতে চেয়েছে, অন্য আদর্শ বিলীন করতে চেয়েছে, তাই তো। কিন্তু সেই জায়গায় যদি আমরা এই এত বড় স্যাক্রিফাইসের পর আবার যদি চলে যাই, তো সেটা কাম্য হয় না। রাজনীতিতে শ্রদ্ধাবোধ থাকতে হবে, পরিমিতি বোধও থাকতে হবে। আপনি রাজনীতি করতে চান উন্মুক্ত, আপনি দল নিয়ে আসেন, মূলনীতি ঘোষণাপত্র নিয়ে আসেন, আদর্শ নিয়ে আসেন, ম্যানিফেস্টো নিয়ে আসেন, মানুষের কাছে আপনি যান, আমরা যাই, সবাই যাই, জনগণ যাকে গ্রহণ করে নেয় তাকে তাকে বিজয়ী ঘোষণা করি, তাকে সেলিব্রেট করি, আবার পরের নির্বাচনের জন্য প্রস্তুত হই। এটাই তো গণতন্ত্র, এটাই তো সৌন্দর্য। কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে মানে যে কোনোভাবেই হোক না কেন অন্তর্বর্তীকালীন সরকারকে এই দায় নিতে হবে। বিকজ অন্তর্বর্তীকালীন সরকার কোনো বিশেষ গোষ্ঠী, কোনো বিশেষ ছাত্র সমাজের না, এটা আমজনতার সরকার, সব শ্রেণী পেশার মানুষের সরকার, সব রাজনৈতিক দলেরও সমর্থিত সরকার। তো সেই জায়গাটা যেন আমরা নষ্ট না করি। জি, আমি আসবো আবার আপনার কাছে। এবং একটি বিষয় আমি বলছিলাম যে রাজনৈতিক দলগুলোর যে সহায়তা করার প্রসঙ্গ, সেই জায়গায় ফ্যাসিবাদের দোসর বলা হচ্ছে কিংবা ফ্যাসিবাদের নিয়োগকৃত বলা হচ্ছে বিভিন্ন জায়গায়, প্রশাসন বলি বা বিভিন্ন সেক্টরে বলি, সেই জায়গায় রাজনৈতিক দলগুলো কতটা চিহ্নিত করতে পারছে, বা একেবারে স্ট্রেট যদি আমি বলি, 3টি নির্বাচনে যারা নির্বাচনী দায়িত্ব পালন করেছেন তাদের যদি একটা তালিকা করে অন্তত বলা হতো তারা এখন কে কোথায় কোন জায়গায় আছে, সেটি কি আমরা জানি কিনা, এই বিষয়গুলো কি আপনারা অ্যাড্রেস করতে পেরেছেন কিনা, আমি শুনবো সেই বিষয়ে। আমি একটু নাজমুল আশরাফের কাছে আসি। জি জনাব নাজমুল আশরাফ, যে বিষয়টি বলা হচ্ছিল যে পক্ষপাতমূলক আচরণ, সেই জায়গায় আপনার কাছে মনে হয় কিনারা ছাত্র বলা অবশ্য ঠিক নয়, কারণ তাদের তো আর ছাত্রত্ব নেই, বরং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সামনের দিক থেকে নেতৃত্ব দিয়েছে, এই যে সরকারে আছেন উপদেষ্টায়, তার মধ্যে এখন নতুন দল গঠিত হবে, একজন আসবেন প্রধান হিসেবে, আর 2 জন থেকে যাবেন, নতুন দল হবে, মনোভাব তাদের কি আমরা জানি। এই ক্ষমতায় থেকে আরেকটি দল গঠিত হবে, সেই জায়গায় কি সাহায্য কোন জায়গায় করা যাবে, কোন প্রভাব বিস্তার করা যাবে, মানে এগুলো কি সেই পক্ষপাতমূলক আচরণ যেটি শেখ রবিউল আলম বলছিলেন যে ক্ষমতায়ও থাকবেন, এই বিষয়টিকে কীভাবে দেখছেন? না, আপনি ঠিকই বলেছেন। বিষয়টা হলো কি যে যেই ছাত্র শক্তি নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন তারা সরকারে আছেন, সরকারের বাইরেও আছেন, এবং সরকারে এবং সরকারের বাইরে সমান দাপটে আছেন। এবং শুরুর দিকে আমরা দেখতাম যে তাদের কথায় সরকার চলে, তারা যা বলতো সরকার তাই করত। সেটি থেকে আস্তে আস্তে বেরিয়ে আসছে, কারণ অন্যান্য রাজনৈতিক শক্তি যখন একটু বাদ সাধলো তখন তাদের সব কথা শোনা হতো না। কিন্তু এখনও পক্ষপাত যে জায়গাটা আমরা দেখি, তাদের সকল কথা এবং কাজের ক্ষেত্রে ধরেন প্রধান উপদেষ্টা খুব প্রশংসা করেন ছাত্রদের, এর খারাপ কিছু না, কারণ তারা 5ই অগাস্ট যা ঘটিয়েছে তার জন্য তাদের প্রশংসা করা যেতেই পারে। তাদের দল গঠনের ক্ষেত্রেও তিনি তাদেরকে পরামর্শ দেন, অনুপ্রাণিত করেন। ছাত্রদের দল, নতুনদের দল, তরুণদের দল, এই ব্যাপারে মানে উৎসাহিত করা খারাপ কিছু না। কিন্তু উনি তো সরকার প্রধান এবং তার সরকারের অধীনে নির্বাচন হবে, সেই জায়গায় তিনি কোনো একটি পক্ষকে, আমি পক্ষটা খারাপ হোক আর ভালো হোক, ওনার প্রধান উপদেষ্টা যদি সারাক্ষণ বিএনপির প্রশংসা করতেন সেক্ষেত্রে একই কথা প্রযোজ্য হতো যে আপনার কাছে তো সবাই সমান, যে দলগুলো আছে সবাই যেমন সমান ছোট বড়, আবার যে দল হতে যাচ্ছে সেটাও আপনার কাছে সমান, কিন্তু এখানে সমান না, একটু বেশি মনে হচ্ছে। এদিক থেকে একটা পক্ষপাতের বিষয়। আর আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র নেতারা এরই মধ্যে অনেক কিছু বলেছেন যেগুলো সরকার শুনেছে, আবার অনেক কিছু শোনে নাই, আবার তারা অনেক কিছু মাঠে ঘাটে করে ফেলে, সেক্ষেত্রে সরকার কঠোর না, আইনি ব্যবস্থা নেন না, সেক্ষেত্রেও তো একটা পক্ষপাতের ব্যাপারটা দাঁড়ায়। তারপরে যখন আপনার নির্বাচন আসবে, ওই সময়ে এই সরকার এবং প্রশাসন এবং বিভিন্ন বাহিনী যারা সরকারের নির্দেশে কাজ করবে, তারা যদি ওই সরকারের মনোভাব অনুযায়ী, সরকারের পছন্দ অনুযায়ী, সরকারের ভালো লাগা অনুযায়ী তারা কাজ করে, তাহলে তো অন্য দলগুলো তো বৈষম্যের শিকার হবে। তো বৈষম্য বিরোধী আন্দোলন করে সরকার পতন ঘটিয়ে, ফ্যাসিবাদের পতন ঘটিয়ে ওনারা কেন সে বৈষম্য সৃষ্টির উপাদান হবেন, বা তারা কেন সেটা মেনে নেবেন? তাদেরও উচিত এটা বলা যে না, আপনারা বৈষম্য করবেন না। কিন্তু অভ্যুত্থানের পর থেকে এই ছাত্র শক্তি, যাদের জন্য গোটা দেশের মানুষ মানে
আওয়ামী ফ্যাসিবাদ পতনের আন্দোলনে গোটা দেশের মানুষ তাদের সাথে ছিল। কেউ রাস্তায় নেমে, কেউ ঘরে বসে, কেউ গণমাধ্যমে, কেউ বলে, কেউ লিখে, কেউ নানানভাবে সমর্থন দিয়ে। মানে আপনি ওই যে জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় আপনি বলেন যে আওয়ামী লীগ এবং তাদের সহযোগী ছাড়াও বাকি সবাই এক ছিল এবং তাদের জন্য প্রতিদিন প্রতিনিয়ত সরকারের বিরুদ্ধে যেমন ক্ষোভ প্রকাশ করেছে, নিন্দা করেছে, মানে বহুভাবে তাদের পক্ষে থেকেছে, সমর্থন দিয়েছে। এবং আমরা জানি যে আন্দোলনের সময় বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা সেই কাজগুলো কিন্তু করেছে। এত ভালোবাসার জায়গায় তারা ছিল। অভ্যুত্থান শেষে 5ই আগস্টের পর থেকে তাদের নানান ভূমিকা, কর্মকাণ্ড, কথাবার্তা, তাতে করে কি তারা মানুষের ভালোবাসার ওই জায়গায় আছে? অন্যান্য রাজনৈতিক শক্তি তারা যার যার দলে, যার যার সংগঠনে ফিরে গেছে, তার রাজনীতি করছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এর বাইরে সাধারণ মানুষ যেভাবে তাদেরকে ভালোবেসেছিল, তাদেরকে নিয়ে আশা ভরসার কথা বলেছে, অনেক মানে কি বলবো সমর্থন দিয়েছে, সেই মানুষগুলো কিন্তু তাদের নানা কথাবার্তা, কাজকর্মে হতাশ হচ্ছে, আহত হচ্ছে। অনেক ক্ষেত্রে আপনি চারপাশে তাকালেই দেখবেন ওই সময়ের সাথে এই সময়ের আপনি তুলনা করেন, তারা ওই অবস্থানে নাই। এখন এই নতুন প্রজন্ম নতুন রাজনীতি করবে, নতুন দল করবে, পুরনো সব দলকে তারা একেবারে মানে ছাপিয়ে যাবে, এই প্রত্যাশাই তো তারা করছে বা সেভাবে আগাচ্ছে। কিন্তু তাদের কথাবার্তা, কাজকর্ম গত 6 মাসে বিভিন্ন ঘটনা পর্যালোচনা করে দেখেন পুরনো রাজনীতির সাথে কোথায় পার্থক্য। পুরনো রাজনীতির যত খারাপ দিক আছে সেগুলো কি তাদের মধ্যে আমরা দেখছি না? কম আর বেশি। এখন 6 মাস না যাইতে যদি আমি ধরেন 10% দেখি, ওনারা 6 বছর পরে তো দেখা যাবে কি বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, পুরনো দলের যেসব খারাপ দিক সেগুলোকে তারা ছাড়িয়ে যাবে হয়তো। এই জায়গায় তাদের নিজেদের উপরে নিজেদের নিয়ন্ত্রণ বা সরকার বলি বা অন্য কোনো পক্ষ বলি যারা তাদেরকে নানানভাবে উৎসাহিত করছে, সমর্থন দিচ্ছে, তাদের এই যাত্রায় শুভকামনা জানাচ্ছে, তারা কেউই তাদের এই মানে ত্রুটিগুলো, দুর্বলতাগুলো, খারাপ দিকগুলো, নতুন রাজনীতি, নতুন বাংলাদেশ, নতুন সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে তাদের যেই ভুল কাজগুলো, সেটি ইতিহাস থেকে শুরু করে সংস্কৃতি, রাজনীতি সব কিছুর ক্ষেত্রে বলা যায়, ওই জায়গাটায় আমরা আশাহত হচ্ছি। এখানে যদি তারা মনে করে যে এখন আমাদের পক্ষে গোটা দেশের আবহাওয়া, পরিবেশ, পরিস্থিতি, জনগণ, জনমত, সরকার তো বটেই, প্রশাসন তো বটেই, এবং যে দাপট আমরা দেখি বিভিন্ন ক্ষেত্রে, মানে একটা প্রতিষ্ঠানে ঢুকে তার প্রধানকে যাচ্ছে তাইভাবে অপমান করে বের করে দিচ্ছে। কোনো একটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যেভাবে তারা ছাত্রলীগের মতো নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিতে চাচ্ছে, মানে কথাটা শুনতে হয়তো খারাপ লাগে, ওনারা আন্দোলনে বিজয়ী হয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, কোনো সন্দেহ নাই, ইতিহাসে লেখা থাকবে। তার অর্থ এই আপনি যা খুশি করবেন, তার অর্থ এই আপনি গোটা দেশের মালিক বনে গেছেন। এখন শেখ হাসিনা, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ তাদেরকে কেন মানুষ তাড়িয়ে দিয়েছে, দেশের বাইরে চলে গেছে, দেশে থাকলেও লুকিয়ে আছে? কারণ তারা দেশের মালিক বনে গেছিল। তারা ভাবতো এই গোটা সাম্রাজ্য, 56,000 বর্গ কিলোমিটার বাংলাদেশ, এটা তাদের ইচ্ছা অনুযায়ী চলবে, তাদের বাপের সম্পত্তি, যা চাইবো, যা করব তাই হবে, কোনো বিপক্ষ প্রতিপক্ষ সমালোচক থাকবে না, আমার কোনো মানে পথে বাধা হবে এরকম কিছুই থাকবে না। আমি আমার দলীয় শক্তি, আমি আমার পেশি শক্তি, আমার অর্থশক্তি, আমার রাষ্ট্রের শক্তি, বিভিন্ন বাহিনীর শক্তি এবং আমার এই যে পাশের দেশের শক্তি, সব কিছু নিয়ে আমি এভাবে চলবো। তো ওরকম চর্চা যদি আমরা অন্য কোনো শক্তির মাঝে দেখি, যারা নতুন দল করে মানুষকে প্রত্যাশা জন্ম দিচ্ছে, আগের চেয়ে ভালো রাজনীতি হবে, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, সিপিবি, জামাত, যত দল আছে তাদের চেয়ে উন্নত মানের রাজনীতি হবে, তাহলে তারা সবার সমর্থন পেত। আমরা তো সে আরও উন্নত, আরও ভালো, আরও পরিশুদ্ধ রাজনীতির লক্ষণ তো আমরা দেখছি না। সেই জায়গাটা একটা হতাশার কারণ। জি, আর সংস্কারের প্রসঙ্গে যেটি বলা হচ্ছে যে যাদেরকে দিয়ে সংস্কার, বিশেষ করে যে পূর্বের সরকারের নিয়োগকৃত যারা রয়েছে, সেই সব বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে না? দেখেন, এখানে কিন্তু বিষয়টা পরিষ্কার। জাতীয় ঐক্যমত্য কমিশন যারা যাত্রা শুরু করেছে, আগামী 6 মাস তারা কাজ করবে। এই জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে সকল রাজনৈতিক দল যেগুলো ক্রিয়াশীল আছে তাদের আলাপ আলোচনার মাধ্যমেই সংস্কারের বিষয়টা নিষ্পত্তি হবে। কোনটা আগে, কোনটা পরে, কতটুকু হবে, কোন কোন ব্যাপারে ঐক্যমত্য হবে, জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন, নির্বাচনের সময়ের সীমা, এই সব কিছুই কিন্তু এই ফোরামে নিষ্পত্তি হবে, যেটা যাত্রা শুরু হয়েছে। হলে পরে আমরা দেখব যে সবাই মিলে কোনটা একমত হয়। এখন সবাই মিলে একমত অনেক ক্ষেত্রেই হয়তো হতে পারবে না। ধরেন বিভিন্ন ক্ষেত্রে
যে সংস্কারগুলো, ওখান থেকে যদি 10টাতে সবাই একমত হয়, আরও 20টা থাকবে সবাই একমত হবে না। তো সবাই একমত না হলে কি আপনি করবেন না? সেক্ষেত্রে আপনি দেখবেন যে বেশিরভাগ কোনটাতে একমত হচ্ছে। আবার বেশিরভাগ কি আপনি দল গুনবেন? 50টা দল আছে মিলে তো বিএনপির এক কোণার সমানও না। তো তাহলে কি আপনি সংখ্যাটা দেখবেন, নাকি বিএনপির অবস্থান, তার জন সমর্থন, অন্যান্য বিষয় দেখবেন? অনেক বিষয় আছে, শুধু সংখ্যা দিয়ে হয় না সব ক্ষেত্রে। তো এই একমত হওয়ার ক্ষেত্রে আমরা দেখব যে সংস্কারের ব্যাপারে কতটুকু কি একমত হয়, নির্বাচনের ব্যাপারে কতটুকু একমত হয়, সংসদ নির্বাচন, স্থানীয় নির্বাচন এবং নির্বাচনের সময়সীমা, এই সব কিছুর ব্যাপারে একমত হওয়ার ব্যাপার আছে। এবং ভালো নির্বাচন করার জন্য যেই সামগ্রিক পরিবেশ পরিস্থিতি, শান্তিপূর্ণ নির্বাচন হওয়া, সহিংস নির্বাচন না হওয়া, অবাধে নির্বাচন হওয়া এবং নিরপেক্ষ নির্বাচন হওয়া, যে নির্বাচন নিয়ে দেশে বিদেশে কোনো প্রশ্ন উঠবে না এবং যেটি গ্রহণযোগ্য হবে, বিগত 3টি নির্বাচন হচ্ছে শতগুণে ভালো হবে, সেরকম জায়গায় পৌঁছাতে পারলেই এই অভ্যুত্থানে মানুষের রক্ত দেওয়া, এত বিসর্জন এবং গত 6 মাসে সরকারের কর্মকাণ্ড এবং বিভিন্ন দলের সহযোগিতায় যে লক্ষ্যগুলো অর্জনের কথা বললাম, সেগুলো হয়তো সফল হবে। অসংখ্য ধন্যবাদ। জি, এই যে ঐক্যমত কমিশনের কথা বলা হচ্ছে, সেই জায়গায় সংস্কার আসবে এবং সকলে একটি জায়গায় ঐক্যমত হবে সবগুলোতে, সেই জায়গায় আপনার বক্তব্য কি? না, ঐক্যমত হবে এবং হতেই হবে। এবং আপনি সরকার যেভাবে এগোচ্ছে সেখানে আমার খুব বেশি একটা দ্বিমত নেই। একটা জায়গায় আছে যে গতিটা ধীর, আর সরকারের কিছু রুটিন কাজ আছে। তো আপনি সংস্কার বলেন, রাষ্ট্র ব্যবস্থাপনার সম্ভাবনার দিকগুলি বলেন, সেগুলি তো পরে। প্রত্যহ কিছু কাজ আছে, তো সেই প্রত্যহ কাজের ওখানে কিছু মানে অগুছালো আছে, অথবা অগ্রাধিকার চিহ্নিত করার ক্ষেত্রে কিছুটা ঘাটতি আছে, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষা পরিস্থিতি। তারপর ধরেন এই যে আইন হাতে তুলে নেওয়ার একটা প্রবণতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মুদ্রাস্ফীতি, এই জায়গাগুলি। তারপর আমাদের বৈদেশিক বিনিয়োগ বা ধরন অর্থনৈতিক কর্মকাণ্ডগুলিকে সচল রাখা, আমাদের ইন্ডাস্ট্রিগুলিকে সচল রাখা, বেকারত্ব দূরের ক্ষেত্রে মানে দূরকরণের ক্ষেত্রে কিছুটা ইনিশিয়েটিভ নেওয়ার প্রয়োজন। মানে দরিদ্র মানুষের সংখ্যা বাড়ছে, জীবন নির্বাহ কঠিন হচ্ছে, এগুলি রুটিন কাজগুলিতে অগ্রাধিকার ভিত্তিতে যদি চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া যায়, ঠিক আছে। কিন্তু একটা গ্রহণযোগ্য নির্বাচন, কিছু প্রয়োজনীয় সংস্কার, এক্ষেত্রে সরকার যে প্রক্রিয়ায় এগোচ্ছে আমি মনে করি সঠিক, গতিটা একটু ধীর, সেটা আমি বলেছি। আর একটা জায়গায় সরকারের প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে যে সরকার কোনো কোনো সময় বিতর্কিত হচ্ছে, কারণ কোনো একটা গোষ্ঠী দ্বারা মাঝে মাঝে প্রভাবিত হচ্ছে দেশের আভ্যন্তরে। বৈদেশিক নীতিতে সরকার এখনো পর্যন্ত ঠিক আছে বলে আমি মনে করছি, খুব দৃঢ়তার সাথে কাজ করছে। কিন্তু সরকারের মধ্যে থেকে একটা রাজনৈতিক উচ্চবিলাস না হলেও একটা বিলাস আছে। আমাদের প্রধান উপদেষ্টাও কিন্তু একসময় রাজনৈতিক দল করতে চেয়েছিলেন, এবং আমার যতটুকু মনে পড়ে যে প্রক্রিয়ায় চেয়েছিলেন, ছাত্রদের রাজনৈতিক দলটা ওই একই প্রক্রিয়া অনুসরণ করে মানে করার একটা প্রবণতা আমরা দেখছি। এখন প্রধান উপদেষ্টা যেটা নাজমুল ভাই বলেছেন যে সরকার যে কোনো কোনো সময় যদি একটা সম্ভাব্য রাজনৈতিক দল কিভাবে হবে সে ব্যাপারে মনোযোগী হয়ে যায়, তখন ওই সরকারের ক্রেডিবিলিটি নিয়ে তো প্রশ্ন আসতে পারে। তবে জাতীয় ঐক্যমত কমিশন যেভাবে এগোচ্ছে আমি তার সাথে একমত, এবং ওনারা যে প্রক্রিয়ায় এগোচ্ছে তাতেও ধরেন 3 বা 4 মাসের মধ্যে প্রয়োজনীয় সংস্কার করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা সুন্দরভাবেই সম্ভব, সেখানে আমি কোনো ঘাটতি মানে দেখছি না। আপনি যে প্রশ্নটা করছিলেন যে 3টি নির্বাচন যারা করলো, প্রশাসনে যারা ছিল, তাদেরকে রেখে নির্বাচন করা ঠিক হবে কিনা বা চিহ্নিত করা যাবে কিনা? হ্যাঁ, চিহ্নিত করা যাবে, ইচ্ছা করলে যাবে, চিহ্নিত করা যাবে। বিতর্কিত ব্যক্তিরা যারা আছেন, পক্ষপাত তুষ্টভাবে যারা প্রশাসনের দায়িত্ব পালন বিগত দিনে করেছেন, তাদের চিহ্নিত করা খুব কঠিন হবে না। তবে এই চিহ্নিতটা করবে কে? নিশ্চয়ই বর্তমান সরকার। আচ্ছা, সরকার যদি মনোযোগী হয় তাদের চিহ্নিত করা যাবে। সম্পূর্ণ চিহ্নিত করা না গেলেও সরকার যদি নিরপেক্ষ নির্বাচন করতে চায়, নির্বাচন কমিশন যদি স্বাধীনভাবে ফাংশন করে, কারণ আমাদের নির্বাচন কমিশনের আইন এবং স্বাধীনতা কিন্তু যথেষ্ট, প্র্যাকটিসের ক্ষেত্রে গিয়ে তারা কখনো কখনো ওই গত 17 বছরে অসহায় হয়েছে। তো অন্তর্বর্তীকালীন সরকার যদি কোনো পক্ষপাতিত্ব না নিরপেক্ষ থাকে, ভালো নির্বাচন করে দৃষ্টান্ত স্থাপন করতে চায়, তাহলে ডেফিনেটলি এই নির্বাচন কমিশন এবং বাংলাদেশের এই প্রশাসন দিয়েই গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। বাংলাদেশে যেটা হয়েছে আমি আপনাকে বলি, বাংলাদেশের প্রার্থী বলেন, বাংলাদেশের ভোটার বলেন, তারা খুব বেশি প্রভাব বিস্তার করতে অভ্যস্ত না। যেটা হয়েছে, একটা সরকার আওয়ামী লীগ গত 17 বছরে যে কোনো মূল্যে ক্ষমতায় থাকার মানসিকতার কারণেই সবাই দানব হয়ে উঠেছে। কারণ আমরা তো আবারও বলবো আপনাকে, আমরা তো গ্রহণযোগ্য নির্বাচন করার ঐতিহ্য তো আমাদের আছে, আমরা করেছি।
ভোটের উৎসব হয়েছে, 4টা নির্বাচন হয়েছে, আবার বিজয়ী প্রার্থীকে আমরা ধরেন ফুলের মালা দিতে বাসায় চলে গিয়েছি, পরাজিত প্রার্থী, এই ঐতিহ্য আমাদের আছে। আমরা হীন স্বার্থে বা হীন রাজনৈতিক স্বার্থের কারণে জাতি হিসেবে বিভাজিত হয়েছিলাম। কিন্তু এখন তো আমরা ওই যারা রাষ্ট্র বিনির্মাণ করতে চাই, গণতন্ত্রে বিশ্বাস করি, ভোটের অধিকারে বিশ্বাস করি, তারাই তো আমরা আছি। তো সেখানে তো খুব বেশি অসুবিধা হওয়ার কথা আমি মানে কথা না এবং দেখছি না। আচ্ছা, ঠিক আছে। আমরা অনুষ্ঠানের শেষের দিকে আরেকটি যেটি প্রসঙ্গ আজকে সারাদিনের খুবই আলোচিত প্রসঙ্গ, সেটি খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাত্রদল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বলা হচ্ছে তাদের সাথেই দফায় দফায় সংঘর্ষ, এবং যেটি বিরোধ সেটি হচ্ছে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না, কীভাবে দেখছেন? অনেকদিন পরে ক্যাম্পাসে সংঘর্ষের খবর, অন্তত অভ্যুত্থানের পরে এই প্রথম যে ক্যাম্পাসে সংঘর্ষ হয়েছে। এই ছাত্র সংগঠনগুলো একসাথে মিলেই কিন্তু অভ্যুত্থান ঘটিয়েছে। তাদের মধ্যে এখন বিরোধ হলো, সংঘর্ষ হলো। কেন হলো? এখন কালকে পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে, পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ হয়েছে, সব কিছুই আমরা জানি। কিন্তু আমার কথা হচ্ছে কি যে আপনি একটা সংগঠনের নামে ক্যাম্পাসে রাজনীতি করতে পারবেন, আরেকটা সংগঠন কেন পারবে না? তার অর্থ কি এই দাঁড়ায় যে আমরা যে 16 বছর দেখেছি ছাত্রলীগ ছাড়া কোনো ক্যাম্পাসে অন্য কোনো সংগঠন রাজনীতি করতে পারতো না, অন্য কোনো সংগঠন ধারে কাছেও যেতে পারতো না, ক্যাম্পাসে গেলে মার খেতে হতো। তার মানে সকল ক্যাম্পাস ছাত্রলীগের নিয়ন্ত্রণে ছিল। শুধু ক্যাম্পাস না, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে শুরু করে সব কিছু তাদের নিয়ন্ত্রণে। মানে বিশ্ববিদ্যালয়গুলো তারা চালাতো তাদের হুকুমে, তাদের ইচ্ছায়, তাদের মাধ্যমে। সেখানে দখলবাজি, চাঁদাবাজি থেকে শুরু করে অনিয়ম, দুর্নীতি, তদবির, ভর্তি বাণিজ্য, অনেক কিছুর কাহিনী আছে বহু। তো সেরকম যদি একটি সংগঠন মনে করে আমরাই শুধু ক্যাম্পাসে রাজনীতি করব, আর কেউ করতে পারবে না, তাহলে তো ছাত্রলীগের মতো হয়ে গেলেন আপনি। এখন কুয়েটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা বিরোধিতা করছে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চলবে না, লেজুর ভিত্তিক রাজনীতি চলবে না। এখন ধরেন আমি এই সমালোচনা আমরা বহু বছর করেছি যে বড় বড় সংগঠন ছাত্রলীগ, ছাত্রদল, এরা মূল দলের লেজুর বৃত্তি করে, তারা স্বাধীনভাবে কাজ করে না। যতটা না তারা জাতীয় বিষয় নিয়ে তৎপর, অনেক বেশি কম ছাত্রদের স্বার্থের ব্যবসা নিয়ে। এই সমালোচনা আমরা বহুবার করেছি। এই জায়গায় আপনার ঐক্যমত আসতে হবে যে ছাত্র সংগঠন আদর্শিকভাবে বিএনপির পক্ষে তারা থাকবে, আওয়ামী লীগ, জাতীয় পার্টি বা অন্য কোনো দল, জামাত ইসলামী, আদর্শিকভাবে তাদের একটা প্যারেন্ট অর্গানাইজেশন থাকতে পারে, কিন্তু ওই দলের লেজুর বৃত্তি করা, ওই দলের রাজনৈতিক স্বার্থে তাদের পারপাস সার্ভ করে, সেটা হবে স্বাধীনভাবে কাজ করবে। সেটার জন্য ঐক্যমত দরকার। আইন কানুন বদল করতে হলে সেটা আপনি করতে পারেন, কিন্তু জাতীয় ছাত্রদল কুয়েটে রাজনীতি করতে পারবে না, বৈষম্য বিরোধীরা রাজনীতি করতে পারবে। ছাত্রদল করলে সেটা লেজুর বৃত্তির রাজনীতি হয়ে যায়, ওনারা করলে সেটা লেজুর বৃত্তির হয় না। ওনাদের মূল দলের জন্ম হবে কদিন পরে, যদিও তারা বলছে তাদের সাথে লেজুর বৃত্তিক সম্পর্ক থাকবে না, সেটা আমরা পরে চর্চার মাধ্যমে দেখব। কিন্তু একই আদর্শ, একই মানে কি বলবো, একই ধরনের মানুষগুলো বিভিন্নভাবে বিভক্ত হচ্ছে। জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওর থেকে আবার একটা ছাত্র সংগঠন হলো, তার বিস্তার সব দিকে হলো। এখন ছাত্র রাজনীতি নিয়ে একটা বিতর্ক বহু বছর ধরে আছে। ছাত্র রাজনীতি আসলে থাকা দরকার কি দরকার না, বছর জুড়ে ছাত্র রাজনীতির নামে যা হয় সেটা হচ্ছে না থাকাই ভালো। আর যদি ছাত্র রাজনীতি থাকে তারা শুধু ছাত্রদের বিষয় নিয়ে কাজ করবে, শিক্ষার বিষয় নিয়ে কাজ করবে, ক্যাম্পাসের বিষয় নিয়ে কাজ করবে। প্রয়োজন হলে পরে 71-এ যেমন আসছে, 90-এ আসছে, 24-এ আসছে, জাতীয় রাজনীতিতে তারা অংশ নেবে, সেটা প্রয়োজন হলে পরে জাতীয় স্বার্থে। কিন্তু নিয়মিতভাবে আমি ছাত্র রাজনীতি করব, ক্যাম্পাসে থাকব, ক্যাম্পাস দখলে রাখবো, নানান অপকর্ম করব, আবার জাতীয় রাজনীতির পক্ষে থাকব, তাদের লেজুর বৃত্তি করব, এটা অনেক লম্বা বিতর্ক। কিন্তু আমি বলছি যে একটি সংগঠন তৎপর থাকলে আরেকটা কেন পারবে না? তার মানে কি একটি সংগঠনই আবার সারা দেশে সব জায়গায় তৎপর থাকবে, বা অন্য সংগঠন যারা তাদেরকে লেজুবৃত্তি সংগঠন, জাতীয় রাজনীতি সংগঠন, অমুক দলের লেজুর এরকম বলে বলে আমি তাদেরকে যাবো? বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে কি, এখানে এক কথা যদি মেসেজটা দেই, যারা এই অভ্যুত্থানে বিজয়ী শক্তি নেতৃত্বে ছিল এবং সকল কৃতিত্ব যারা নিয়ে নিতে চায়, অন্য যত দল, সংগঠন এবং নানা শ্রেণী পেশার মানুষ ছিল, তাদের চেয়ে নিজেদের কৃতিত্বটাই পুরোপুরি নিয়ে নিয়ে সেই সুফলটাই তারা ভোগ করতে চায়, তারা অন্য কাউকে স্পেস দিতে চায় না। সেই কারণে এই বিরোধটা হয়েছে। আমার ধারণা এটা সূত্র ধরে যদি সরকার আইন শৃঙ্খলা
বাহিনী এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা না নেয়, এই বিরোধ সারা দেশের সব ক্যাম্পাসে ছড়িয়ে পড়বে বলে আমার আশঙ্কা, যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং সরকার বা বিভিন্ন বাহিনী সঠিক ভূমিকা না নেয়। জি, শেখ রবিউল আলম যদি এ প্রসঙ্গে কিছু বলেন। ঘটনাটা একেবারে অনাকাঙ্ক্ষিত। আমি মনে করি যে সব ছাত্রদেরই সংযম দেখানো উচিত। এখন ঘটনা হচ্ছে যে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না, এটা তো একটা জাতীয় বিষয়, জাতীয় ঐক্যমতের বিষয়, এবং সেটা সিদ্ধান্ত নেবে কে? ওই বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র। এখন আপনি ধরেন, আমি প্রথম আলো দেখছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব এই কথা বলছেন, তিনি একটা ব্যানার নিয়েও তারা এসে দাঁড়িয়েছেন। তো আপনি একটা ব্যানার নিয়ে দাঁড়াতে পারবেন। ছাত্রদল তো প্রতিষ্ঠিত সংগঠন, শিক্ষিত সংগঠন, নিষিদ্ধ সংগঠন তো না। তারা ফরম বিতরণ করেছে, আপনি বাধা দেয়ার কে? আচ্ছা, বাধা বা ধরেন সেখানে যদি কোনো ব্যত্যয় ঘটে থাকে, সেটা তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আছে। অর্থাৎ অন্য মতাদর্শের ছাত্রকে যদি ক্যাম্পাসে তার সংগঠন কার্যক্রম, যে কার্যক্রম শান্তিপ্রিয়, আপনি ফর্ম বিতরণ করেছেন, সেখানে যদি কাউকে জবাবদিহি করতে হয়, তো এই রাষ্ট্রে তো আরেক ছাত্র তো আরেক ছাত্রের কাছে জবাবদিহি করার জন্য আসেনি। তার সরকার আছে, তার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আছে, ব্যবসা করলে তারা দেখবে। কিন্তু আপনি যখন গায়ের জোরে, অথবা ধরেন আপনার মতের ভিন্ন হলে যখন আপনি নিশ্চিহ্ন করতে চান, নিধন করতে চান, বিতাড়িত করতে চান, তাহলে আপনি তো প্রতিদ্বন্দ্বের মুখে পড়বেনই। সেই জন্য আমি বলছি যে এখানে সংযম দেখাতে হবে। এই ছাত্র রাজনীতি নিয়ে যদি কর্তৃত্ব দেখাতে যায়, সেটা ছাত্র দল হোক, বৈষম্য বিরোধী ছাত্র হোক, শিবিরের নামও আসছে, তো সেটাও তো ছাত্র সংগঠন, তারা যুক্ত হয়েছে, তাদের সাথে সংঘর্ষে তো সূত্রপাত ছিল না, ভুল বুঝাবুঝি হতেই পারে। সেটা যতটা না হয় ততই বেটার। একটা ঘটনা ঘটে গেলে সেখানে তো শিবির গিয়েও নাকি বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে একমত হয়েছে। ওই যে আপনি মার খেলেন খুব খুব সাধারণ ছাত্ররা, নিরীহ সাধারণ ছাত্র, আর আপনি যখন বৈষম্য বিরোধী ব্যানার নিয়ে যাচ্ছেন তখন তৌহিদি জনতা প্রতিরোধ করেছে। এই যে বহুমুখী যে চরিত্র এখান থেকে ভাই বেরিয়ে আসতে হবে, সেটি যদি না হয় সমস্যাটা হবে কি, এই যে বড় অর্জন, আমি বারবারই একই কথা বলছি যে আমাদের একটা বৃহত্তর অর্জন আছে, এবং সেই লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে আমাদের কিন্তু আমরাই এই ছোটোখাটো স্বার্থ নিয়ে বা ছোটোখাটো কর্তৃত্ব নিয়ে আমরা কিন্তু একটা বড় ধরনের ঝুঁকিতে পড়ব, এবং রাষ্ট্র এবং জনগণ ক্ষতিগ্রস্ত হবে। সেখানে আমাদের কিন্তু সংযম, পরিমিতিবোধ এগুলি দেখানো দরকার। কারণ আমরা 17 বছরের জুলুম অত্যাচারের অবসান ঘটিয়ে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাচ্ছি। তো সেই দায়িত্ব কিন্তু, যেহেতু ছাত্র জনতা সব রাজনৈতিক দল এক হয়ে এই ঐতিহাসিক ঘটনা ঘটিয়েছে, আমার মনে হয় সংযম প্রদর্শন করে, অন্য মতের প্রতি শ্রদ্ধাশীল থেকে, অন্য সংগঠনের কার্যক্রমের প্রতিও শ্রদ্ধাশীল থেকে আমাদের মনে হয় এই সংকটকালীন সময়টা পার করতে হবে। এবং তারপর জাতীয় ঐক্যমতের ভিত্তিতে রাজনীতি যেভাবে বিশুদ্ধ হলে সবার কল্যাণ হয়, সেটার ব্যাপারে তো আমার মনে হয় কেউ দ্বিমত করতে পারবে না। আর বাংলাদেশে রাজনৈতিক পথভ্রষ্ট হয়ে জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ড করে বা ছাত্রদের স্বার্থের বিরোধী কর্মকাণ্ড করে আগামীতে রাজনীতি করা যাবে না, এটা সব সংগঠন বোঝে, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বুঝলেই হলো। জি, আরেকটি বিষয় যে ঐক্যমতের কথা আমরা বারবার বলছি, যে যেই ঐক্যমতের ভিত্তিতেই তো আসলে সব রাজনৈতিক দলগুলো এক ধরনের মতের ভিত্তি, মানে মতামত ছিল বলেই ফ্যাসিবাদকে অপসারণ করা গেছে যেটি বলা হচ্ছে। কিন্তু তার পরবর্তী সময়ে যে বিভেদ তৈরি হচ্ছে, সেইটি পরবর্তীতে কোন জায়গায় নিয়ে যাবে যদি এই বিভেদটি বাড়তেই থাকে? না, খুবই ভয়ঙ্কর হবে। আর আমি বিভেদ না, কারণ আমাদের রাজনৈতিক ইতিহাসে আমরা যদি দেখি 71-এর পরে 54 বছরের ইতিহাসে 90 এবং 24 মোটামুটি যে ঐক্যমত, এর বাইরে তো ঐক্যমতের সেরকম নজির নেই। সেই জায়গাতেই তো আশঙ্কা তৈরি হয়। হ্যাঁ, আশঙ্কা আছে, আশঙ্কা যে নাই তা না। দুটি জিনিস আছে, পরাজিত শক্তি একটা অংশ অদৃশ্য হয়েছে, কিন্তু তাদেরও কূটকৌশল আছে, তাদের দোসররা আছে। আচ্ছা, আর ক্ষমতা লোভিতা আর ক্ষমতা পেলে তার যত্রতত্র ব্যবহার কিন্তু এই জাতির একটা মজ্জাগত বদভ্যাস। আমি জাতি হিসেবেই বলছি, এটা কিন্তু আমরা এখনো পর্যন্ত সহনশীল না। ধরেন একজনের স্বাধীনতা আরেকজনের স্বাধীনতা দ্বারা সীমাবদ্ধ মনে করি না, অবাধ মনে করি। নিজের মতাদর্শই একমাত্র শিরোধার্য, এই কালচার কিন্তু আমাদের মধ্যে আছে। কিন্তু যার জন্য তো আমরা 54 বছর সাফার করেছি, তাই না? আমরা তো অনেক আগেই ঘুরে দাঁড়াতে পারতাম, এবং আমরা যে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন করলাম, এর চেয়ে বড় স্যাক্রিফাইস তো নাই। সেই জাতি বারবার ব্যর্থ হলো কেন, সেটাও কিন্তু আমাদের এই প্রজন্মের যারা আছে তাদেরকে বুঝতে হবে। এবং আমরা যারা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, নিশ্চয়ই তাদের অঙ্গ সংগঠনকেও বুঝতে হবে। এই সংযম, এই ধরেন পরিমিতি বোধ,
এই পারস্পরিক শ্রদ্ধা এটা যদি প্রতিষ্ঠিত করা না যায় তাহলে কিন্তু আমার সবাইকে চরম মূল্য দিতে হবে। সেটা নতুন যারা রাজনৈতিক দল করতে চান তারাও যেমন দিতে হবে, এবং আমরা যারা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল সবারই আসতে হবে। কারণ সেটি না হলে ওই যে ফ্যাসিবাদের দোসররা কিন্তু আবার তাদেরকেই মানুষ উত্তম মনে করতে ভাববে, এবং তারা আবার স্বমহিমায় এসে এদেশে আবার স্থায়ীভাবে ফ্যাসিবাদ যেটা আছে সেটা প্রতিষ্ঠিত হয়ে যাবে। রাষ্ট্রটা যেন ভেঙে না যায়, মানে ব্যর্থ না হয়ে যায়, সে জায়গায় আমরা যেন সজাগ থাকি। জি নাজমুল আশরাফ ভাই, আমরা শেষ করবো, আপনার বক্তব্য দেন। না, শেষ করে ধরেন 69 গণঅভ্যুত্থান ছাত্রদের অবদান, 90 গণঅভ্যুত্থান ছাত্রদের অবদান, 24 গণঅভ্যুত্থান ছাত্রদের অবদান, মূলত নেতৃত্বের কথা বলছি। তো ফলে ছাত্ররা বাংলাদেশের ইতিহাসের বাঁকে বাঁকে বড় বড় অর্জন করেছে, জাতির জন্য সবচেয়ে সাহসী কাজ করেছে। মুক্তিযুদ্ধের সময় ছাত্রদের একটা বিশাল অংশ মুক্তিযুদ্ধ করেছে। ফলে ছাত্রদের অবদান, ছাত্রদের শক্তি, সামর্থ্য, সাহস, দেশপ্রেম, এগুলো আনকোয়েশ্চেন্ড আমাদের এই ইতিহাসের এই ঘটনাগুলোর ক্ষেত্রে। কিন্তু সেটা আমরা ধরে রাখতে পারি কিনা, বা সেই অর্জনকে আমরা নষ্ট হতে দেই কিনা, সেই প্রশ্ন আসতে পারে। এখন ধরেন আপনি যদি গত 6 মাসে, আমি নেতিবাচকগুলো কেন বলছি, কারণ এগুলো বাড়তে থাকলে জাতির জন্য খুব মানে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। মানে বৈষম্য বিরোধী, সমন্বয়ক, ছাত্র, এই 3টা শব্দের যে নেতিবাচক ব্যবহার আমরা দেখেছি, আমিও বলছি জেনুইন এবং ভুয়া দুটো মিলিয়েই অনেক ক্ষেত্রে ভুয়া অপরাধী বা পরাজিত শক্তি বৈষম্য বিরোধী নাম দিয়ে জাতাকুচি করছে, আবার জেনুইনটাও করছে। এবং যারা সবচেয়ে জেনুইন এই শক্তির মধ্যে, যাদের পরিচিতি দেশের বাইরেও বিস্তৃত এবং বলা যেতে পারে জাতীয় পর্যায়ে তারা অনেক গুরুত্বপূর্ণ, তাদেরও বক্তব্য বা বিভিন্ন কর্মকাণ্ড, তাতে করে না যখন তাদের এই আচার আচরণ, ভালো কাজ খারাপ কাজ, এই মাত্রা বাড়তে থাকবে, তখন যেমন অনেকে বলে যে এখন সমন্বয়ক তো অনেকের কাছে একটা নেতিবাচক শব্দ। আমি এর চেয়েও খারাপ কথা অনেকে বলে, সেটা বললাম না, সবার জন্য বলছি না, যাদের যাদের খারাপ কাজের কথার রেকর্ড এর মধ্যে আছে আমাদের কাছে জানা শোনা দেখা, সেদিক থেকে ছাত্রটাও এরকম একটা ব্যাপার হয়ে গেছে। মানে আপনি দেখবেন হরহামেশাই বিভিন্ন জায়গায় এরকম ঘটে, মানে কিছু একটা অপকর্ম করছে ছাত্র, জাতাখুশি করছে ছাত্র, সেখানে পুলিশও কিছু বলে না, প্রশাসনও কিছু বলে না, সরকারও কিছু বলে না। তার মানে ছাত্র নামধারী বা ছাত্রের নামে বা ছাত্রত্ব, যার যে শক্তি আমরা ইতিহাসের অর্জনের কথা বললাম, মানুষের মানে প্রত্যেকের ভালোবাসার জায়গায় থাকার কথা, ঘরে ঘরে সবার সন্তান আছে, ছেলে মেয়ে আছে, ছাত্র আছে। তাহলে কিছু মানুষ এই ছাত্রত্ব বা তরুণ প্রজন্ম এই পরিচিতি কাজে লাগায় জাতাখুশি করছে, তারাই কি সব? সারা দেশে আমরা জানি মোটা দাগে, আমরা যদি তরুণদের বয়স 20-25 থেকে 40-45 ধরি, জনগোষ্ঠীর 2/3 প্রায়। তো এই 2/3 কতজনকে তারা প্রতিনিধিত্ব করেন? তারা যে কথায় কথায় ছাত্র, তরুণ, জেনজি বলে জাতাখুশি করছে, তাদের নতুন বন্দোবস্ত, রাষ্ট্র বদলায় ফেলবে, সবাইকে বাদ দিয়ে দিবে, কাউকে রাখবে না, ইতিহাস মানি না, হ্যান না ত্যান না, এই যে বলছে, এটা হচ্ছে তরুণ প্রজন্মের বা এই অংশের, জনগোষ্ঠীর এই অংশের একটা অংশ। তারা কি সারা দেশে সব প্রতিনিধিত্ব করে? তরুণ প্রজন্ম বা ছাত্র বা ওই বয়সী লোক কি অন্য দলে নাই, দলের বাইরে নাই, আমার আপনার ঘরে নাই? তো ফলে আমি বলছি যে একটা প্রজন্মকে আমরা যাতে নষ্ট না করি এবং এই প্রজন্মকে আমরা যাতে সঠিক পথে কাজে লাগাই, আমাদের জনগোষ্ঠীর সবচেয়ে বড় সুবিধা এখন যেটা পাচ্ছি আমরা, এই বয়সী মানুষ, তাদেরকে দেশের কাজে, দেশ গঠনের কাজে, দেশের উন্নয়নের কাজে, এবং এরাই ভবিষ্যতের বাংলাদেশ। আগামী 20-30 বছর পরে জনগোষ্ঠীর একটা বিশাল অংশ থাকবে না, মারা যাবো, আমরাও থাকবো না, এরা তখন মূল শক্তি হবে রাষ্ট্রের, সমাজের সব ক্ষেত্রে। সো তারা যাতে বিভ্রান্ত না হয়, এবং তাদের বিভ্রান্ত হওয়ার ক্ষেত্রে যারা মানে অভিজ্ঞ, বয়স্ক, আগের প্রজন্মের, তারা যাতে আরেকটু দায়িত্বশীল হয়, অপ্রিয় হলেও যাতে তাদেরকে সে কথাগুলো বলে, এটা করা দরকার। কিন্তু আমরা অনেকে হাতগুটি থাকি, অনেকে ভয়ে আছি, অনেকে আবার এদেরকে ইন্ধনও দিচ্ছি। এই জায়গাটিতে আমার মনে হয় একটা মনস্তাত্ত্বিক মানে যুদ্ধ করা দরকার। অসংখ্য ধন্যবাদ আপনার দুজন কৌশল অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।